ইন্টারভিউতে আমাকে এটা জিজ্ঞেস করছে যে আমি কেন কম্পিউটার সায়েন্স থেকে সাইকোলজিতে আসছি। আই রিমেম্বার দিস অ্যান্সার, ইন কম্পিউটার সায়েন্স আমরা তো অনেক অ্যালগরিদম সলভ করি, অনেক অ্যালগরিদম ডেভেলপ করি। ইন সাইকোলজি উই আর ডুইং দ্য সেম, বাট উই আর সলভিং মোর কমপ্লেক্স অ্যালগরিদম হুইচ ইজ দ্য হিউম্যান মাইন্ড। স্পেশালি যারা উদ্যোক্তা হইতে চায় তারা যদি আসলে লিবারেল আর্টসে পড়তো, তারা বুঝতো মানুষ কিরকম করে ভাবে, মানুষ কিরকম চিন্তা করে, সে তার অফিস এনভায়রনমেন্টে বেটার বিহেভ করতে পারতো। আপনার স্কিল দিয়ে আপনি কি সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন কমিউনিটিকে, সোসাইটিকে, অর্গানাইজেশনকে, পলিসি মেকারদেরকে, এইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন হুইচ ফিল্ড অর হুইচ রোল ইউ কাম ফ্রম। এখানে বাংলাদেশের মতো কেউ রোল দিয়ে আপনাকে জাজ করে না, ডিগ্রি দিয়ে জাজ করে না। লাইক আই ওয়াজ নেভার আস্কড ফ্রম হুইচ ইউনিভার্সিটি আই এম ফ্রম। এখন স্মার্ট বাংলাদেশ বলতে মানুষ সবসময় চিন্তা করে টেকনোলজি, হাই ফ্লাইং হ্যান্ড হবে, সাবমেরিন বা ট্রেন বা উড়ন্ত গাড়ি বা ড্রাইভারলেস কার, শুধুমাত্র টেকনোলজি চিন্তা করে। স্মার্ট বাংলাদেশ আপনি বানাইছেন যেখানে সবাই ঘুষ খায়, সবাই সবার ক্ষতি করতে চায়, তা আপনি ওই হাই টেক চোরের দেশ দিয়ে আপনি করবেন নাকি? আমরা যদি যখন স্মার্ট বাংলাদেশ চিন্তা করি, আমরা যদি বাংলাদেশিদের বিহেভিয়ারাল অ্যাসপেক্ট নিয়ে অনেক দীর্ঘ সময় কাজ না করি, না ভাবি, তাহলে আলটিমেটলি আমার ওই হাই টেক দিয়ে মানুষের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে না। হ্যালো এভরিওয়ান, আমি আজকে খুবই এক্সাইটেড। আমাদের সাথে আজকে পডকাস্টে জয়েন করছেন মাহির তাজওয়ার ভাই, অল দ্য ওয়ে ফ্রম কানাডা। মাহির তাজওয়ার ভাই গল্পটা খুবই ইন্টারেস্টিং, যে উনি সাইকোলজিতে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেন, যেটা ওনার ট্র্যাকের বাইরে ছিল। And now he is about to join Deloitte, one of the largest consulting firm in the whole world, as a consultant. So আমরা আজকে গল্পটা শুনবো যে কেন মাহির তাজওয়ার ভাই অল অফ আ সাডেন প্যাশনেট হয়ে সাইকোলজিতে বা সোশ্যাল সায়েন্সে একটা মাস্টার্স করলো, অ্যান্ড হাউ ইট ওপেন্ড আপ উইথ হিজ ক্যারিয়ার, এবং ক্যারিয়ারে এটা কিভাবে ওনার জন্য একটা হিউজ একটা লিপ নিয়ে আসলো। সো মাহির তাজওয়ার ভাই, ওয়েলকাম টু পার্সপেক্টিভ পডকাস্ট। থ্যাংক ইউ ইয়াহিয়া ভাই, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। খুব ভালো লাগতেছে আপনাকে দেখে। ইউজুয়ালি তো আপনাকে ইউটিউবে দেখি, তো অনেক সময় বলতে মন চায় যে আরে ভাই তো অনেক ভালো কথা বলছে, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। তো ইন্টারঅ্যাক্ট তো করা যায় না, বাট আজকে ইন্টারঅ্যাক্ট করে খুব ভালো লাগতেছে। না, থ্যাংক ইউ ভাই। আমরা আজকে আমাদের টোটাল পডকাস্টের ডিসকাশনের সেন্টার হচ্ছে গিয়ে যে কেন একটা মানুষ যে ডিফারেন্ট ট্র্যাকে আছে, সে সোশ্যাল সায়েন্স, লিবারেল আর্টস লাইক ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, লিটারেচার, কেন মাস্টার্স করবে, করে কি লাভ, এই পৃথিবীতে কেন এটা এত বাড়তেছে, এবং করে তার আসলে কিভাবে বেনিফিটেড হচ্ছে। এটা বাংলাদেশে এখনো খুবই আনকমন, বাট মাহির তাজওয়ার ভাই ওই আনকমন এবং আনপপুলার চয়েসটাতে গিয়ে কিভাবে ফ্লারিশ করলো, সেই গল্পটা আমরা শুনবো। ভাই, কোথা থেকে আপনার এই আইডিয়াটা আসলো? আইডিয়াটা তো আসলে ডিউরিং কোভিড আসছে, বাট আমি ইউজুয়াল ট্র্যাকেই ছিলাম। আমি কম্পিউটার সায়েন্সে আমার আন্ডারগ্রেড করে মালয়েশিয়া থেকে, সো আমি ইঞ্জিনিয়ারিং ট্র্যাক দিয়েই যাচ্ছিলাম। বাট কোভিডের সময় একটা ম্যাসিভ চেঞ্জ হয়, পার্সপেক্টিভ চেঞ্জ হয় আপনার এডুকেশনের ব্যাপারে। সো তখন, বাট তারও যদি একটু পিছিয়ে যাই, মেন্টাল হেলথ, সোশ্যাল সায়েন্স এগুলি নিয়ে তো আসলে আমার একদমই আইডিয়া ছিল না। কিছুটা আইডিয়া হয়েছে যখন 2009-10 আমার এ লেভেলস করার সময় কিছু ফ্যামিলি ইস্যুস কারণে অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটা ইস্যু দিয়ে আমি যাচ্ছিলাম। ওই সময় আমি রিয়েলাইজ করি যে ওকে, দিস ইজ এ থিং, মেন্টাল হেলথ এগুলি ওই সময় আসলে খুব ট্যাবু সাবজেক্ট ছিল। আই এম টকিং অ্যাবাউট 2009-2010 ওই টাইমটাতে। সো তখন আস্তে আস্তে যখন প্রথম কাউন্সিলিং সেশন নেই, আমার আব্বু খুব ওয়ারিড হয়ে যায় যে কি বলতেছে, এগুলি তো কোনো কিছু কখনো আগে শুনে নাই। ইট ওয়াজ ভেরি আনইউজুয়াল ব্যাক দেন। সো আস্তে আস্তে ওখান থেকে কিছুটা নলেজ গ্যাদার করি, আছে এটা একটা ডিজিজ এন্ড দিস আর দ্য থিংস দ্যাট নিডস টু বি ডান টু গেট ওয়েল, এন্ড মেন্টাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথ আর টু ডিফারেন্ট থিংস। এই জিনিসগুলো তখন আস্তে আস্তে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। এন্ড 2009-10 এর সময় দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ ভেরি ডিফারেন্ট। ইট ওয়াজন্ট লাইক এখন যেরকম অ্যাওয়ারনেস সবার মধ্যে আছে এইসব ব্যাপারে, সেরকম ছিল না। সো ওই সময় হচ্ছে আমি খুব মুভি দেখতে খুব পছন্দ করি। আমি হিউজ মুভি ফ্যান, এন্ড প্রচুর মুভি দেখি, শুধু দেখি না, ওগুলি অ্যানালাইজ করার চেষ্টা করি মাঝে মাঝে। সো আই এম এ হিউজ ফ্যান অফ আমির খান, এন্ড ব্যাক দেন সে একটা প্রোগ্রাম স্টার্ট করে সত্যমে বিজাতি নামে, এন্ড ওভার দেয়ার ওয়ান অফ দ্য এপিসোড ওয়াজ অন ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জিনিসগুলো নিয়ে আর কি। সো এরকম অ্যাওয়ারনেস বিল্ড হতে থাকে আস্তে আস্তে, স্টার্টিং ব্যাক ফ্রম 2010। তারপরে তো পড়ালেখা করতে চলে গেলাম মালয়েশিয়াতে, কম্পিউটার সায়েন্স পড়লাম। একটা লজিক্যাল সাবজেক্ট পড়ার খুব ইচ্ছা ছিল, সো কম্পিউটার সায়েন্স আমার কাছে ওই সময় সবচেয়ে লজিক্যাল সাবজেক্ট মনে হয়েছে, বিকজ আই সি মাই মামা, হি ওয়াজ ডুইং কম্পিউটার সায়েন্স এন্ড হি ইজ ইন ইউএস নাও। সো
ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স দিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি যে এরকম একটা সাবজেক্ট পড়তে পারতেছি। অ্যান্ড দেন এডুকেশন শেষ করার পরে, আন্ডারগ্রেড শেষ করার পরে বাংলাদেশে আসলাম, অ্যাজ এ টিচার জয়েন করলাম একটা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ এ কম্পিউটার সায়েন্স টিচার। ওইখানে পড়াইতে পড়াইতে যখন কোভিড আসলো, ওই সময় যখন সবকিছু লকডাউন হয়ে গেল, আই জাস্ট রিয়েলাইজ যে এই যে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা দেখতেছি, এত কিছু হচ্ছে, বাট স্টিল মানুষ তো সেই হিউম্যান ইন্টারাকশন এন্ড হিউম্যান টাচটাই চায়। এন্ড দ্যাট ট্রিগার্ড মি ভেরি হার্ড, যে তাহলে এই হিউম্যান সায়েন্স জিনিসটা কি এতটা ইম্পর্টেন্ট? এন্ড দ্যাট কোয়েশ্চেন টুক মি টু দ্যাট কোয়েস্ট, যে আসলে হিউম্যান মাইন্ড জিনিসটা কি, সাইকোলজি কি, ফিলোসফি কি, সোশ্যাল সায়েন্স, এই জিনিসগুলো আসলে কি। সো কোভিডের সময় তো অনেক ফ্রি টাইম ছিল, অনলাইন ক্লাস হচ্ছিল তখন। সো অনলাইন ক্লাস নেওয়ার পরে যতক্ষণই সময় পেতাম আর কি, আফটার স্কুল, সো নিজে নিজে পড়ালেখা করতাম। স্টার্ট করেছিলাম ডেভেলপমেন্টাল সাইকোলজি দিয়ে, তো খুব ভালো লাগছে ওই জিনিসটা পড়ার পরে। দেন আস্তে আস্তে সোশ্যাল সাইকোলজি একটু পড়লাম, প্রচুর বই পড়তাম ওই সময়, এন্ড চেষ্টা করতাম অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করার সাইকোলজি ডোমেইন থেকে। যদি কোনো কাউন্সিলরের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম পার্সোনালি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস ফিল্ড ইজ অ্যাবাউট। সো এইভাবে করে করে একটু একটু সেলফ নলেজ যখন গ্যাদার হলো, সবসময় তো আর মুভি দেখে আপনার সাইকোলজি আর এই জিনিসগুলো এক্সপ্লোর করা যায় না। তো চিন্তা করলাম যে কোথায় এই জিনিসগুলো আরো এক্সপ্লোর করা পসিবল। সো দেন আই কেম ব্যাক যে আচ্ছা, আমি যে ফিল্ডে এখন কাজ করতেছি, যে টিচিং করতেছি, সো লেটস সি ক্যান আই অ্যাপ্লাই সাইকোলজি ওভার দেয়ার অর নট। এন্ড ওখান থেকে এডুকেশন সাইকোলজির আইডিয়াটা আমার মাথায় আসে। সো ওয়ান অফ আওয়ার অ্যাডমিন, হি এনকারেজ মি টু ডু এ ডিপ্লোমা ইন ইউকে, হুইচ ওয়াজ অনলাইন এগেইন। এন্ড উনি বললো যে আপনি যেহেতু কিউরিওসিটি আছে, আপনি এই জিনিসটা একটু এক্সপ্লোর করে দেখেন, মেবি যখন অফলাইন ক্লাসে শুরু হবে আপনার এই নলেজটা কাজে দিবে। সো পড়তে পড়তে আরো ইন্টারেস্ট গ্রো করলো। সে যেহেতু এটা একটা কারিকুলামের মধ্যে ছিল, ইট ওয়াজ মোর স্ট্রাকচার্ড এন্ড আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হয়েছে, সাইকোলজির আরো অনেক কিছু জানতে পারি এখান থেকে। এন্ড স্লোলি স্লোলি 2021 22 এর দিকে, 21 এর দিকে আই ডিসাইডেড যে হ্যাঁ, আমি যদি মাস্টার্স করি, সাইকোলজি উইল বি দ্য ফিল্ড ওয়ার আই ওয়ান্ট টু ডু মাই মাস্টার্স। তার আগে মাস্টার্স করার প্ল্যানই ছিল না, বিকজ আই wanted to be very sure in which field I want to get my education, the next one, post graduate আমি কোথায় করব গ্রাজুয়েশন। সো সাইকোলজি যখন আমাকে ওই ইমপেটাসটা দেয়, আই ফিল দ্যাট হ্যাঁ, এটাতেই ডিগ্রিটা নেওয়া যায়, and that brought me into psychology. So that's the whole story behind that. Wow. So you are basically the second Bangladeshi, only second Bangladeshi other than me that I know যে ইঞ্জিনিয়ার ছিল, তারপরে সে সাইকোলজিতে পড়াশোনা করছে। বিকজ বাংলাদেশে আমি নিজেকে চাই, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, অ্যান্ড দেন আমি সাইকোলজিতে সুইচ করছি, ইউকেতে গেছি, ডাবল মাস্টার্স করছি, একটা কনভার্সন টু সাইকোলজি, একটা অপারেশনাল সাইকোলজি। অ্যান্ড সো এই যে ট্র্যাক চেঞ্জটা, এই ট্র্যাক চেঞ্জের এই প্যাটার্নটা বাংলাদেশে এত আনপপুলার। ভেরি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি বেসিক্যালি যারা অনার্স করেন সাইকোলজি তাদেরকে মাস্টার্স করতে হয়েছে, উইচ ইজ গ্রেট। আরো আগে শুরু করলে আরো ভালো হতো। সো আমি বলতেছি যে এটা একটা খুবই, মানে মানুষজন এই ট্র্যাক চেঞ্জটাকে একেবারে নিতে পারে না, যে এই কেন তুমি ওইখান থেকে এইখানে করবা। অ্যান্ড আমি পাবলিককে যতই বুঝে যে দেখো আমরা চিন্তা ভাবনার দিক থেকে অনেক পিছনে আছি। ফর এক্সাম্পল মার্ক জুকারবার্গ তার আন্ডার গ্রাজুয়েশনে কম্পিউটার, তার দুইটা প্রায়োরিটি ছিল হচ্ছে, বা মেজর ছিল হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইকোলজি। পাবলিক এই জিনিসটা বা মানুষ অনেক এটা গিলতে পারে না। সো অ্যান্ড আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু এ করেন নাই সর্ট অফ সাইকোলজিস্ট হিসেবে হার্ডকোর কোনো ক্লিনিক্যাল কাজে নাই। মানুষ আনফর্চুনেটলি সাইকোলজিস্টদের কাজটাকে ন্যারো ডাউন করে শুধুমাত্র ক্লিনিক্যাল কাজকে মনে করে সাইকোলজির কোন একটা বেনিফিট, যে সাইকোলজি কি করবে, ক্লিনিক্যালেই শুধু কাজ করবে, রাইট? ক্লিনিক্যালের বাইরে সাইকোলজির তেমন কোনো রোল নাই, ভূমিকা নাই। বাট আপনি কিন্তু আসলে ক্লিনিক্যালে করেন নাই, এবং ডেলয়েটেও আপনার যে কাজটা যেটা হতে যাচ্ছে অ্যাজ আ কনসালটেন্ট, সেটাও কোনো ক্লিনিক্যাল কাজ না, রাইট? টেল আস আ বিট মোর অ্যাবাউট, তাহলে লিবারাল আর্টস করে লাভ কি, আমার সাইকোলজি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি এটা করে লাভ কি? আমি তো ক্লিনিকে বসলাম না, আমি তো তাহলে
কেন আপনি করবেন সেটা, কেন মানুষ করে? নো, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি সাইকোলজি পড়ার পিছে আমার পার্সোনাল মোটিভেশন আসলে ছিল জাস্ট সাইকোলজি পড়াই। I never put any subjective view to that যে আমি একটা ফিল্ডে গিয়ে আমাকে সাইকোলজি পড়তে হবে। কাউন্সিলিং করা যায়, ক্লিনিক্যাল সাইকোলজি বলতে কিছু আছে। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস স্টাফ যখন আমি শুরু করি। সো আমার মধ্যে অলওয়েজ কিউরিওসিটি ছিল সাইকোলজি জিনিসটা কি সেটা। মাই ফোকাস ওয়াজ নেভার অন হোয়াট কাইন্ড অফ রোল আই উইল বি এবল টু আনলক উইথ দ্যাট ডিগ্রি। সো সেটা আসলে কখনোই আমার প্রায়োরিটি ছিল না, অ্যান্ড আই ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। যখন আবার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস করতেছিলাম তখনও আমি এটা চিন্তা করে করিনি যে আমাকে ক্লিনিক্যাল সাইকোলজিতে অ্যাপ্লাই করতে হবে, আমাকে কাউন্সিলিং সাইকোলজিতে অ্যাপ্লাই করতে হবে বা অর্গানাইজেশনাল সাইকোলজিতে অ্যাপ্লাই করতে হবে। আই জাস্ট ওয়ান্টেড টু বি পার্ট অফ সাইকোলজি ইন এনি পসিবল ওয়ে। এখন আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ যেহেতু আমি কম্পিউটার সায়েন্স আন্ডার গ্র্যাড করা, সো ইটস ভেরি টাফ টু কনভিন্স দি অ্যাডমিশন কমিটি যে আমি এই ফিল্ডে কাজ করতে চাই। বাট ফর্চুনেটলি আই হ্যাড এ গুড ট্র্যাক অফ এক্সপিরিয়েন্স, যেহেতু আমি এডুকেশন সাইকোলজি নিয়ে হালকা কাজ করছি, সেটাকে আমি ওইভাবে ওই ন্যারেটিভটা আমি ওইভাবে সেট করতে পারছিলাম। দ্যাট হেল্প মি ওয়েল। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে আমার কিউরিওসিটিটা, সেই জিনিসটা হচ্ছে আমি খুব ভালোভাবে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার এসওপিতে আমি খুব ভালোভাবে জিনিসটাকে শো করতে পারছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড যারা অ্যাপ্লাই করে বা যাদের প্যাশন পারসিউ করার, প্যাশন চেঞ্জই হতে পারে। এমন না যে আমি ইঞ্জিনিয়ারিং এখন পড়ছি তো আমি আজীবন ইঞ্জিনিয়ারিং পড়বো। ইট ক্যান চেঞ্জ। কিউরিওসিটি কাকে কোথায় নিয়ে যায়, ইউ ক্যান নট সে। সো ওই জিনিসটা আমার কাছে খুব কাজে দিচ্ছে আর কি। অ্যান্ড আপনার কোয়েশ্চেনে যদি আসি যে আসলে পড়ে লাভটা কি, পরে লাভ তো আসলে আমি অনেক বেশি দেখতেছি আমার কেসে। ফর্চুনেটলি আই ওয়াজ এবল টু গেট এ ওয়ার্ক টার্ম, যেটা কোঅপ বলে এই জায়গায়। বাংলাদেশে তো সব কিছুকে ইন্টার্নশিপ বলে, বাট এখানে দুইটা ডিফারেন্ট জিনিস। এখানে ইন্টার্নশিপ মানে হচ্ছে যেটা কোম্পানি আপনাকে ফান্ড করে দিবে, মানে দ্য ফুল স্যালারি ফর হোয়াট এভার ডিউরেশন ইউ আর ওয়ার্কিং ফর দ্য কোম্পানি উইল কাম ফ্রম দি অর্গানাইজেশন। বাট কোঅপ হচ্ছে 75%, ইউজুয়ালি 75% গভর্নমেন্ট আপনাকে স্পন্সর করবে। স্যালারিটা হচ্ছে 75% গভর্নমেন্ট থেকে আসবে, আর 25% আসবে হচ্ছে কোম্পানি থেকে আর কি। সো ডেলয়েটে যখন অ্যাপ্লাই করি, ইট ওয়াজ ব্যাক ইন 2022, অ্যান্ড 2022 এর ফার্স্ট সেপ্টেম্বর আমি হচ্ছে কানাডাতে আসি আর কি। আমার ক্লাসেস স্টার্ট হয় 5 সেপ্টেম্বর থেকে। ডেলয়েটের অফার আমি কনফার্ম করি, যেটা সামার ওয়ার্ক টাইম অফার ছিল, সেটা আমি কনফার্ম করি হচ্ছে অক্টোবরের ফার্স্টে, which is like just a month after I came to Canada. সো ওই সময় হচ্ছে অ্যাপ্লাই করছি এগেইন উইথাউট এনি এক্সপেকটেশন। আমি কি করব না করবো, আই হ্যাড নো এক্সপেকটেশন ওভার দেয়ার যে ডেলয়েট কি আমি তখন জানতাম মনে ওইভাবে। আর এই অর্গানাইজেশনাল সাইকোলজি জিনিসটা কি, আই হ্যাভ নো আইডিয়া। আমি পরে শিখছি ডেফিনেটলি আমার কোর্স ওয়ার্কের থ্রু এবং কাজের এক্সপিরিয়েন্সের থ্রু অনেক শিখা হয়েছে। বাট এগেইন আমি ওই ওপেন মাইন্ড নিয়ে অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড 4-5টা ধাপ আমাকে ওভারকাম করে তারপরে আমার ওই রোলটাকেই করতে হয়েছে। অ্যান্ড গেটিং এ কোঅপ এট ডেলয়েট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি তো বললেনই যে ইটস ওয়ান অফ দ্য টপ কনসাল্টিং ফার্ম। বিগ 4 এর মধ্যে এটা নাম্বার 1-এ আসে আর কি, কম্পেয়ার টু দি আদার 3। অ্যান্ড ডেলয়েট আমাকে যেটা মনে হয়েছে যে দ্য রিজন they offered me the role was the diversity of my education. ইন্টারভিউতে আমাকে এটা জিজ্ঞেস করছে যে আমি কেন কম্পিউটার সায়েন্স থেকে সাইকোলজিতে আসছি। অ্যান্ড আই রিমেম্বার দিস অ্যান্সার যে ইন কম্পিউটার সায়েন্স আমরা তো অনেক অ্যালগোরিদম সলভ করি, অনেক অ্যালগোরিদম ডেভেলপ করি। ইন সাইকোলজি উই আর ডুইং দ্য সেম, বাট উই আর সলভিং মোর কমপ্লেক্স অ্যালগোরিদম হুইচ ইজ দ্য হিউম্যান মাইন্ড। অ্যান্ড দ্য ইন্টারভিউয়ার ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি দ্যাট পার্সপেক্টিভ, যে একজন টেক ফিল্ড থেকে সাইকোলজিতে সেইভাবে চিন্তা করতে পারে আর কি। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দি ব্রাউনি পয়েন্টস। অ্যান্ড দেন কাজের দিকে গিয়ে তো আমি অনেক বেনিফিটস পাই ডেফিনেটলি। আমার যে ডাইভার্সিটি অফ ব্যাকগ্রাউন্ড আমাকে অনেক হেল্প করে ফর শিওর। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে সোশ্যাল সায়েন্সের অনেক অপরচুনিটি আছে, বাট আনফর্চুনেটলি আমরা ওইভাবে ওপেন মাইন্ড নিয়ে জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি না। সো আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। আমার যেটা মনে হয়, মানুষ যখন আমাকে প্রশ্নটা করে যে কেন কম্বিনেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইকোলজি, অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিলসফি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানথ্রোপোলজি, আমার মানে প্রথমে আমাকে যেটা মনে হচ্ছে মানুষ চিন্তা করে না কেন, না কেন,
রাইট। রাইট। আচ্ছা, আমি ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি পড়ে কোথায় চাকরি করব? কোথায় চাকরি করতে পারবা না। রাইট। কেন জিনিসটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং আসলে আমাদেরকে কি শেখায়? ইঞ্জিনিয়ারিং আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে কি বেসিক্যালি প্রসেস, ফান্ডামেন্টালি প্রসেস, সিস্টেমস এন্ড প্রসেস, ফান্ডামেন্টাল। আমি যদি বড় দাগে বলি, শুধুমাত্র সেটাই শেখায় না, বাট এটা হচ্ছে একটা মেজর পার্ট। রাইট। প্রসেস। লিবারেল আর্টস আমাকে শেখায় পিপল। তো তোমাকে যদি পৃথিবী বুঝতে হয়, দেন তুমি চিন্তা করো যে তোমার আসলে দুইটা জিনিসই বোঝা দরকার, একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে পিপল। তুমি যদি চিন্তা করো যে যারা অন্টারপ্রেনার, স্পেশালি টেক অন্টারপ্রেনার বা বিভিন্ন ফিল্ডে, তোমার আসলে দুইটা জিনিস বোঝা দরকার, একটা হচ্ছে প্রসেস আর হচ্ছে পিপল। হচ্ছে পিপল কেমনে কাজ করে, মানুষ কেমনে চিন্তা করে, মানুষ কেমনে ভাবে, আর একটা হচ্ছে প্রসেস কেমনে কাজ করে। মানে প্রসেসের স্ট্রেংথ উইকনেস কি, পিপলের স্ট্রেংথ উইকনেস কি, মানুষের strength, মানুষ কেন এরকম চিন্তা করতেছে, কেন এরকম ভাবতেছে। সো তখন তুমি আসলে ওই মানে একটা মার্কেটে কোনো একটা মিনিংফুল ডিসরাপশন আনার চিন্তা করতে পারবা। আমি জীবনে দেখছি যে এই যে ধরেন উদ্যোক্তা হিসেবে যতটুকু জানি LifeSpring এ, আমার রোলটা LifeSpring এ এখন যত না সাইকোলজিস্ট হিসেবে, তার থেকে অনেক বেশি উদ্যোক্তা হিসেবে। বিকজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিক্রুটার অফ সাইকোলজিস্ট ইন বাংলাদেশ, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পডকাস্ট করতেছি বা আরো ভিডিও করতেছি, বা মানে অর্গানাইজেশনাল সাইকোলজি জায়গা থেকে প্রচুর কর্পোরেট ট্রেনিং দেওয়া হয়। সো আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দেখি বা দেখতে পারি খুব 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 কম। কিন্তু আমি যখন মানুষকে বলি যে ভাইয়া এই যে আমি উদ্যোক্তা হইলাম, আমার তো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কোন একাডেমিক বা কোন পড়াশোনাটা আমার আসলে কাজে লাগছে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা কাজে লাগেনি, সাইকোলজি পড়াশোনা কাজে লাগছে। কেন? কারণ আমি এমন একটা মানে কি বলবো মডেলে একটা মেন্টাল হেলথ সাপোর্ট ইনিশিয়েটিভ নিতে বা চিন্তা করছি, যেটা বাংলাদেশে আনপপুলার ছিল। সো যখন তুমি উদ্যোক্তা হইতে যাচ্ছ, বাংলাদেশে যেমন একটা খুবই কমন গো টু ডিগ্রি হচ্ছে MBA, রাইট? ইঞ্জিনিয়ারিং পড়ুক, তারপরে MBA করবে, তাহলে আবার উদ্যোক্তা হতে যাচ্ছে, বিবিএ পড়ছে ছেলে পেলে, তারা MBA করবে। আমার সবসময় একটা আর্গুমেন্ট হচ্ছে যে তুমি MBA পড়ার থেকে তুমি যদি অ্যাকচুয়ালি সাইকোলজি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রিতে তুমি যদি মাস্টার্স করো, তোমার খরচ কম হবে, তোমার লাভ বেশি হবে, এবং তুমি যদি ওই পড়াশোনাটা যদি বুঝে করো, তুমি আরো বেটার করতে পারবা ক্যারিয়ারে। যদি না তোমার কোম্পানি বলেই দেয় তোমার MBA করতে হবে, বা তুমি যদি কেউ না বলে, দেন তুমি আসলে সাইকোলজি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, লিবারেল আর্টসের ডিগ্রিগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। অনেকের কাছে এটা সারপ্রাইজিং, কেন ভাই এটা কি বললেন, এটা কোনো কথা হলো নাকি? আমি MBA পড়বো, আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রেজেন্টেশন বিভিন্ন জিনিস শিখবো, ফাইন্যান্স শিখবো, মার্কেটিং শিখবো, আমার কাজে দিবে, ওগুলোতে আমি জব করবো। ইউ সি, মার্কেটিং বোঝার জন্য তোমার এগেইন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে পিপল। যে মানুষটা পিপল বুঝে সে অনেক আগায় থাকবে। প্রসেস তুমি এখন অনলাইনে শিখে নিতে পারবা। একটা প্রসেস শেখার জন্য তোমার MBA করার এখন দরকারটা অনেক কমে গেছে, যদি না সেটা আইভি লিগ কোনো ইউনিভার্সিটিতে হয়। তুমি আসলে MBA এর যা পড়াশোনা সেটা তুমি আসলে অনলাইনে খুব কম খরচে তুমি শিখতে পারবা। আইভি লিগের ব্যাপারটা আলাদা, কারণ আইভি লিগ একটা হিউজ প্রেস্টিজ ফ্যাক্টর আছে এবং পড়াশোনার স্ট্যান্ডার্ডটা খুবই ডিফারেন্ট। বাট আমি বলতেছি রেগুলার MBA, মানে লাইক 99% লোকজন সারা পৃথিবীতে যে MBA করে সেটা তো আসলে আইভি লিগে করে না, খুবই স্বাভাবিক। সো কিন্তু তারা যদি জেনুইন, স্পেশালি যারা উদ্যোক্তা হইতে চায়, তারা যদি আসলে লিবারেল আর্টসে পড়তো, তারা বুঝতো মানুষ কিরকম করে ভাবে, মানুষ কিরকম করে চিন্তা করে, সে তার অফিস এনভায়রনমেন্টে বেটার বিহেভ করতে পারতো। সে বুঝতো যে মানে লাইন ম্যানেজার কি চায়, তার সাথে ওনারের গ্যাপটা কি, তার সাথে আমাকে যে রিপোর্ট করতেছে সে কিরকম চিন্তা করছে, মার্কেটে এখন একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসে মানুষজন কিভাবে ভাবতেছে, এটা তার প্রচুর পরিমাণে তার মানে সোজা কথা যেটাকে আমরা বাংলায়, সাদা বাংলায় বলি, মাথা খুলতো। রাইট, মাথা খুলতো। আমি যখন পডকাস্ট করতেছি, এই পডকাস্টের এখন অলমোস্ট 100 নম্বর এপিসোড, এই পডকাস্টটা আমাকে করতে অনেক হেল্প করছে সাইকোলজি। ওয়াই? বিকজ আমি এখন যে কোনো টপিকে অন্তত 4-5টা পার্সপেক্টিভ নিয়ে আসতে পারি, বা চিন্তা করতে পারি, বা ভাবতে পারি, বা একটা আনপপুলার একটা আর্গুমেন্টকে আমি নিয়ে অনেকক্ষণ স্ট্রংলি ভাবতে পারি, বা চিন্তা করতে পারি, বা কথা বলতে পারি। সো এই জিনিসগুলা মানে সাইকোলজিতে পড়া আমাকে ডেফিনেটলি প্রচুর পরিমাণে হেল্প করছে। অনেক সময় একটা BBA ডিগ্রি শেষ করার পর একটা ছেলে মেয়ে চিন্তা করে যাচ্ছে, এটা যে করলাম কি লাভ হইলো, বা ইভেন অনেকে ইঞ্জিনিয়ারিং
অনার্স শেষ করার পরে বা বিএসসি চিন্তা করে যে এর তো বেশিরভাগ জিনিস আমার তো মনে নেই, আমাকে তো মাস্টার্সে আবার শিখতে হবে, পিএইচডি তে আবার মোটামুটি, মানে তুমি যদি চিন্তা করো যে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু একটা বড় অংশ চিন্তা করে যাচ্ছে আমি যে পড়লাম তার অনেক কিছু তো আসলে, বা আমি যখন জবে ঢুকতেছি তখন আমাকে নতুন করে শিখাচ্ছে সবকিছু বা শিখতে হচ্ছে। কিন্তু সাইকোলজি বা ফিলোসফি বা লিবারেল আর্টসে যে জিনিসগুলো শেখানো হয় সেই জিনিসগুলো আসলে আমাদেরকে খুব মানে কি বলবো, যদি কেউ মানে পছন্দ করে পড়ে, এটা ইম্পর্টেন্ট। জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য পড়লে লাভ নাই, বাট কেউ যদি জিনিসটাকে প্যাশনেট হয়ে পড়ে তখন এখানে প্রচুর পরিমাণে মানে কি বলবো শেখার জিনিস আছে, যেটা শুধুমাত্র এই ক্লিনিক্যাল ক্ষেত্রে মানুষজন কাজে লাগাবে ব্যাপারটা এরকম না। ক্লিনিক্যালের বাইরে একটা হিউজ কি বলবো এরিয়া আছে এক্সপ্লোর করার, কিউরিয়াস হওয়ার, জানার, শেখার। ইনফ্যাক্ট দুনিয়াতে তো আসলে ক্লিনিক্যাল সাইকোলজি আসছে অনেক পরে। প্রথমে ছিল সোশ্যাল সাইকোলজি, ফিলসফি, সাইকোলজি, রিলিজন এগুলো একসাথে পড়া হইতো এবং টোটাল মানুষ কিভাবে বিহেভ করে কালেকটিভলি শেষে চিন্তা করা হইতো, সাইকোলজির সাথে অ্যানথ্রোপোলজিকে এক্সপ্লোর করা হইতো। সো সোশ্যাল সাইকোলজি ওয়াজ মোর কমন। মানুষজন সাইকোলজি বলতে মূলত একটা বড় সময় সোশ্যাল সাইকোলজি বুঝতো, পরে সেটা ভাগ হইতে হইতে এখন এসে ক্লিনিক্যাল কাউন্সেলিং আসছে, সেটা অনেক পরে, আরো রিসেন্ট ডেভেলপমেন্টাল সাইকোলজি আসছে। বাট সাইকোলজিস্টদের যে এই যে মানে একটা বৃহত্তর একটা রোল, আমার এখনো মনে আছে গত বছর বুয়েটে একটা প্রোগ্রাম হয়, ওখানে বুয়েটের ভিসি প্রভিসি স্যার ছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন কিভাবে তৈরি হবে। সো স্মার্ট সিটিজেন তৈরি হওয়ার জন্য আসলে কি লাগবে বা কি দরকার বা গ্যাপটা কোথায় বা কেন স্মার্ট সিটিজেন নিয়ে কথা বলছে, এটা নিয়ে বেসিক্যালি আমার একটা কনভারসেশন ছিল। সো প্রথমত তারা অনেক স্কেপটিক্যাল ছিল যে ভাই সাইকোলজিস্ট এসে কি মানে স্মার্ট সিটিজেনে কি বলবে, এটা কোনো কাজ নাকি, উনি অন্য কিছু করুক। তো তারপরে না একজন বলছে না আমি ওনার সাথে আগে কথা বলছিলাম, উনি এটা খুব ভালো জিনিস আমার সাথে শেয়ার করছিল, তো আমি চাই। তো ঠিক আছে, ভালো কথা। স্পিচটা আমি ছিল জাস্ট একটা আধা ঘন্টার একটা স্পিচ। মেবি এই জিনিসটা নিয়ে একটা আলাদা পডকাস্ট করবো যে স্মার্ট সিটিজেন মানে কি, মানে ব্যাপারটা কেন সিগনিফিকেন্ট। এনিওয়ে, বাট দ্য আইডিয়া ইজ দ্যাট স্পিচের পরে মানে দে অল মানে এগ্রিড দ্যাট ইট ওয়াজ আ এক্সট্রিমলি মিনিংফুল স্পিচ। হ্যাঁ, তারপরে আমাকে মানে মানে একটা জেনুইন সেন্স অফ কি বলবো লাইট বাল্ব মোমেন্ট আমি বুঝতেছিলাম তাদের হচ্ছে, কারণ তারা কখনো এই পার্সপেক্টিভে চিন্তাই করে না আমি যে পার্সপেক্টিভে বলছি, একেবারেই না, যে জিনিসটা আসলে কি এবং কোথায় আছি, কি দরকার। সো যেমন ধরো আমি একটা জিনিস বলছিলাম যে ধরেন যে স্মার্ট বাংলাদেশ নিয়ে যখন আমরা চিন্তা করি বা কথা বলি, তো একটা তো হচ্ছে এটাকে শুধুমাত্র আমরা পলিটিসাইজড একটা মেসেজ মনে করি, বাট পলিটিক্স এর বাইরে এখন স্মার্ট বাংলাদেশ বলতে মানুষ সবসময় চিন্তা করে টেকনোলজি। হ্যাঁ, হাই ফ্লাইং হ্যান্ড হবে সাবমেরিন বা ট্রেন বা উড়ন্ত গাড়ি বা ড্রাইভারলেস কার, শুধুমাত্র টেকনোলজি চিন্তা করে। তো আমি বললাম যে আচ্ছা ধরেন আপনি ঢাকার রাস্তায় হাঁটতেছেন, সব গাড়ি ড্রাইভারলেস কার, মানে একদম মানুষজন সব হাইটেক হয়ে গেছে, হ্যাঁ সাইবর্গ হয়ে গেছে, কিন্তু আপনি সামহাও মাথা ঘুরে পড়ে গেছেন। এখন ঢাকার একটা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কেউ আপনাকে দেখতে আসতেছে না, পিক করতেছে না, হেল্প করতে আসতেছে না, তাহলে ওই স্মার্ট বাংলাদেশ আর স্মার্ট সিটিজেন আপনি করবেন নাকি? রাইট। ধরেন সবাই একটা স্মার্ট বাংলাদেশ আপনি বানাইছেন যেখানে সবাই ঘুষ খায়, হ্যাঁ সবাই সবার ক্ষতি করতে চায়, তা আপনি ওই হাইটেক মানে কি বলবো চোরের দেশ দিয়ে আপনি করবেন নাকি? তো বেসিক্যালি আমরা যদি বিহেভিয়ার চেঞ্জ করতে না পারি, আমরা যদি যখন স্মার্ট বাংলাদেশ চিন্তা করি, আমরা যদি বাংলাদেশিদের বিহেভিয়ারাল অ্যাসপেক্ট নিয়ে অনেক দীর্ঘ সময় কাজ না করি, না ভাবি, ওই রিলেটেড পলিসি চিন্তা না করি, তাহলে আলটিমেটলি আমার ওই হাইটেক দিয়ে আমাদের মানুষের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে না। এবং এই জিনিসটাকে আমি আরো অনেকগুলো কেস স্টাডি দিয়ে আমি এক্সপ্লেইন করছি। দেন দে ওয়ার লাইক মানে আসলেই তো মানে why are we always talking about tech as if technology is everything, right? বাট মানুষ যদি বেসিক তার কোনো ইনসেন্টিভ না পায় এথিক্যাল থাকার, এবং তাকে যদি কোনোভাবে ইনসেন্টিভাইজ করা না যায় যে আমি এথিক্যাল থাকবো, রাইট? যেমন আপনি কানাডাতে জিনিসটা খুব ভালো বলতে পারবেন, দেখেন যে জাঙ্কিরা কিন্তু ভালো বিহেভ করে না রাস্তায়। হ্যাঁ, মানে জাঙ্কিদের কিন্তু ভালো বিহেভ করার কোনো ইনসেন্টিভ নাই। কানাডিয়ানরা খুব ভালো বিহেভ করে, কারণ তারা একটা ওয়েলফেয়ার স্টেটে আছে। মানে জেনারেলি আমি বলতেছি রেগুলার কানাডিয়ান
যারা they behave very well, extremely well. বাট তাদের মধ্যে একটা অল্প সংখ্যক যখন জাঙ্কি হয়ে যায়, যার একটা বড় অংশ মাতাল থাকে, তাদের কিন্তু ইনসেন্টিভটা নাই ভালো থাকার। দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর এজিটেটেড এন্ড অল। সো মানুষের কিন্তু কালেকটিভ ইনসেন্টিভ বলে একটা বড় জিনিস আছে, যে বাংলাদেশিদের কাছে মনে হয় যে এই দেশে সবাই আমাকে আঘাত করতে আসছে, ক্ষতি করতে আসতেছে, আমি চুরি না করলে আরেকজন চুরি করবে, রাইট, আমি সৎ থাকলে বিপদে পড়বো। তখন তার ইনসেন্টিভটাই হচ্ছে অসৎ হয়ে কানাডায় গিয়ে সৎ থাকা, অস্ট্রেলিয়ায় গিয়ে সৎ থাকা, কারণ তার কাছে বাংলাদেশে কোনো ইনট্যাঞ্জেবল ইনসেন্টিভ নাই যেটার জন্য সে ভালো থাকবে, যেটার জন্য সে মনে করবে যে দেশটা আমার বা সামথিং লাইক দ্যাট। তো এই যে মানে সোশ্যাল সাইকোলজির বা অর্গানাইজেশন সাইকোলজি খুব ইম্পর্টেন্ট কতগুলা অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্ট গুলা ইভেন বাংলাদেশের অনেক ক্ষেত্রে সাইকোলজিস্টরাও মনে করে এটা আমাদের কাজ না, রাইট, সাইকোলজিস্টরাও মনে করে অনেক সময় যে এদের কাজটা, আমাদের কাজটা তো শুধু ক্লিনিকে, হাসপাতালে রোগী দেখা, বাট এর বাইরে যে একটা পুরা পৃথিবী পড়ে আছে, হ্যাঁ, পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় সাইকোলজিস্ট যে একটা মিনিংফুল পয়েন্ট দিতে পারে এবং দেওয়াটা দরকার, যে কালেকটিভলি আমরা কেন এমন, রাইট, আমি বাংলাদেশের দেশপ্রেম বাড়াবো, এটা তো সাইকোলজিস্ট একটা কোর কাজ, যে তুমি দেশপ্রেম বাড়াবা। দেশপ্রেম তো একটা এমন একটা হিউম্যান ইমোশন যেটা নিয়ে কাজ করার জন্য সাইকোলজিস্টের অনেক সময় ব্যয় করা উচিত। যে বাংলাদেশের ব্র্যান্ডিং আমি নন পলিটিক্যাল ওয়েতে কেমনে করব, কেন এটা করা দরকার, রাইট। এবং এটা হলিউড এত বেশি করে, আপনি যদি দেখেন হলিউডের অন্তত 100টা মুভির নাম আমি বলতে পারবো যেখানে তারা তাদের আর্মিকে খুবই মানে মানে কি বলবো, হাউ ডু আই পুট ইট, প্যাট্রিয়টিক, ডেডিকেটেড এবং খুব মানে হিসেবে মানে গড লাইক ইমেজে দেখাইছে, তাই না? এটা তো আনইনটেনশনাল না, তারা কিন্তু তাদের পলিটিশিয়ানদেরকে নিয়ে মজা করে, হাসাহাসি করে, কিন্তু তাদের আর্মিকে নিয়ে কখনো করে না। ওয়াই? দিস ইজ দ্য থিং। তারা বুঝায় যে আর্মি হচ্ছে গিয়ে তার দেশপ্রেমের সাথে সম্পর্কিত, পলিটিশিয়ানরা আসবে যাবে, গালাগালি দাও। তো তারা বুঝতে পারছে যে পলিটিক্সকে এবং দেশপ্রেমকে আলাদা করে একটা মিনিংফুল মেসেজ দেওয়া হলিউডের থ্রুতে, এটা অনেক মেক সেন্স করে। তারা কখনো তাদের আর্মিকে নিয়ে ফান করে না, এবং এটা তাদের মানে একটা খুব বড় একটা ব্যাপার, এটা ছোটখাটো, কারণ তারা আর্মিকে দেশের সাথে চিন্তা করে, আর পলিটিক্সকে চিন্তা করে যে আসবে যাবে, চেঞ্জ হবে ইত্যাদি। সো তারা ক্রিটিসাইজ করতেছে পলিটিশিয়ানদেরকে, আর্মিকে না, which is very like মানে দেখলে মনে হয় হ্যাঁ এটা তো কি আর এমনি হয়েছে, না না এমনি হয় নাই। দে আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা দেশের আর্মিকে যদি আমরা কোনোভাবে ডিসরেসপেক্ট করি তাহলে ওই দেশের দেশপ্রেম বাড়ানো সম্ভব না। দেশপ্রেমের একটা খুব কোর জায়গায় আছে হচ্ছে কি একটা দেশের আর্মি, ডিফেন্স, নেভি, এয়ারফোর্স এন্ড অল। সো ইভেন রিসেন্ট সম্ভবত মানে মিশন ইম্পসিবলেও তো যে না না ওই যে একটা টম ক্রুজ যে একটা এয়ারফোর্সে কাজ করে, টপ গান রাইট। টপ গানে আপনি যদি দেখেন যে আমেরিকান এয়ারফোর্সকে কতটা ভাবে মানে করা হয়েছে আর কি, পজিটিভ নোটে দেখানো হয়েছে, কোনো মানে অ্যাক্সিডেন্ট না। পলিটিশিয়ানদেরকে কিন্তু দেখানো হয় নাই, কিন্তু এয়ারফোর্সকে দেখানো হয়েছে, বিকজ তারা মানুষের মধ্যে দেশপ্রেমটাকে জাগাইতে চায়। রাইট। এবং খুব সারপ্রাইজিংলি ইরানকে দেখানো হয়েছে অ্যাজ দ্য এনিমি, হ্যাঁ, অ্যাজ ইফ এর সাথে কোনো সম্পর্কই নেই, হ্যাঁ, বাট উই অল আন্ডারস্ট্যান্ড দ্য জিওপলিটিক্স বিহাইন্ড ইট। বাট এই যে তারা একটা ন্যারেটিভকে দাঁড়া করাইতে পারে, রাইট। আমরা অনেক ফেমিনিজমের কথা বলি বা লিবারালিজমের কথা বলি, বাট এই যে তারা একটা গ্লোবাল আইডিওলজি তৈরি করলো বা তৈরি করে, এই জিনিস তারা কেমনে তৈরি করলো? তারা তৈরি করছে বিকজ তারা লিবারাল আর্টস বোঝে। আমরা খালি ইঞ্জিনিয়ার, ডাক্তাররা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিছু প্রসেস ইমপ্রুভ করতে পারি, একটা ব্রিজ বানাইতে পারি, বাট ওই ব্রিজের উপরে যে মানুষটা হাঁটবে তার বিহেভিয়ার কেমন হবে ওইটা তারা নিয়ন্ত্রণ করে, কারণ তারা বহু আগে থেকে লিবারাল আর্টসে তারা অনেক কি আছে। আপনি যদি চিন্তা করেন যে লাইক আমরা ইভেন যদি রাশিয়ার কথা বলি, আমরা দস্কোয়েভস্কির কথা বলতে পারি, মানে তারা যাদেরকে সেলিব্রেট করে, মানে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই গত 40 বছরে লিবারাল আর্টসে আসলে লিডার কি আসছে যে আসলে সেই রকম কিছু দিছে বা দিতে চাচ্ছে, এটা কিন্তু আসে নাই। না আসার পিছনে কারণটাও খুব সিম্পল, এখানে তো কেউ ইনভেস্টেড না। ফিলোসফি পড়ে কি করবো, আমাকে কে চাকরি দিবে? ভাই সবাই চাকরি দিবে, কারণ আপনি জানবেন আপনার নিজেকে কিভাবে ক্যারি করতে হয়, আপনি অনেক কিছু বলতে পারবেন, বুঝতে পারবেন, যেটা কেউ বুঝেই না, রাইট, চিন্তাই করে নাই। কিন্তু মানুষ, বাবা মাও চিন্তা করে যে আরে আমার ছেলে ফিলোসফি পড়বে তো পাগল হয়ে যাবে,
রাইট, অ্যাজ ই ফিলোসফি পাগলরা পড়ে। বাট এই যে জিনিসগুলো জাতি হিসেবে আমাদেরকে অনেক পিছাই দিছে। সরি, আমি একটু বেশি বেশি না না কথা না বলে। না, আপনার কথাগুলো একদম পারফেক্টলি ঠিক বলছেন। আমি কিছু জিনিস নোট নিতেছিলাম আর কি। আই জাস্ট ওয়ান্টেড টু হাইলাইট এন্ড এগ্রি অন ইউ দ্যাট এই যে আপনি ফিল্ড ইন্টিগ্রেশনের যে কথাটা বললেন যে ইঞ্জিনিয়ারিং করলে দেন এমবিএ করতেছে, সো দ্যাটস এ গুড কম্বিনেশন। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে দ্যাটস এ গুড কম্বিনেশন। এখন একজন ডক্টর লেটস সে এমবিবিএস করার পরে সে এমবিএ করবেন, দেন একটা ফার্মেসিতে টপ এক্সিকিউটিভে বসলো, দ্যাটস এন অ্যাপ্রিসিয়েটিং কম্বিনেশন। বাট আপনি যদি একটু হিউম্যানিস্টিক পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, আপনি তাকে কি বলবেন, সে কি অ্যাকচুয়ালি ডক্টর নাকি একজন বিজনেস পার্সন? ইউ ক্যান নট isolate into one domain, and I highly appreciate integration of knowledge, কারণ এটা ইম্পর্টেন্ট। এখন তো ডেভিড এপস্টিনের একটা খুব সুন্দর বই আছে, ওখানে সে মেনশন করছে যে স্পেশালাইজেশনের যুগে জেনারেলিস্টরা বেশি থ্রাইভ করে বিকজ they bring different perspective from different field of knowledge. সো ইন্টিগ্রেশন ঠিক আছে, সমস্যাটা হচ্ছে যখন আমরা লিবারাল আর্টস অথবা সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্টের সাথে ইন্টিগ্রেশনটা করি। যেমন আমি কম্পিউটার সায়েন্সের সাথে যখন সাইকোলজিকে ইন্টিগ্রেট করতেছি, অনেকে এটা খুব কোয়েশ্চেন করে যে সাইকোলজি কেন, তুমি এমবিএ করো বা বিজনেস ডিগ্রি নাও বা মাস্টার্স ইন ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু করো, ওইটা তো মোর সাকসেসফুল ফর্মুলা, সাকসেসফুল কম্বিনেশন, ওয়াই সাইকোলজি? যেটা আমি শুরুতে বললাম, সাইকোলজি পড়ার পিছনে আমার কোনো ক্যারিয়ার অবজেক্টিভ ছিল না, জাস্ট ওয়ান্টেড টু নো দ্যাট। আমাকে ওই ক্যারিয়ার বেনিফিটটা দিয়েছে ফরচুনেটলি আর কি, বিকজ আই ওয়াজ এবল টু মার্কেট দ্যাট ওয়েল, এই কম্বিনেশনটা আর কি। এইখানে কানাডাতে যেটা হয়, কানাডাতে ইন্টিগ্রেশন অফ নলেজকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে। এখানে স্কিল বেসড অ্যাপ্রোচ নেওয়া হয়, যেটা এখানে খুব একটা হট টার্ম বলতে পারেন, স্কিল বেসড অ্যাপ্রোচ। যে আপনার স্কিল দিয়ে আপনি কি সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন কমিউনিটিকে, সোসাইটিকে, অর্গানাইজেশনকে, পলিসি মেকারদেরকে, এইটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন হুইচ ফিল্ড অর হুইচ রোল ইউ কাম ফ্রম। এখানে বাংলাদেশের মতো কেউ রোল দিয়ে আপনাকে জাজ করে না, ডিগ্রি দিয়ে জাজ করে না। লাইক আই ওয়াজ নেভার আস্কড ফ্রম হুইচ ইউনিভার্সিটি আই এম ফ্রম। নিউফাউন্ডল্যান্ড, আমি মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে আছি, হুইচ ইজ খুব কম মানুষই চিনে। আমি ম্যাকগিলের অফার রিজেক্ট করে কিন্তু নিউফাউন্ডল্যান্ড এখানে আসছি। ম্যাকগিল হুইচ ইজ ওয়ান অফ দি টপ ইউনিভার্সিটি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, ওইখানে আমার ফুল টিউশন ফি ওয়েভার ছিল। বাট আই ডিডন্ট চুজ দ্যাট ডিগ্রি বিকজ আই ওয়ান্টেড টু লার্ন সাইকোলজি, নট এনিথিং এলস। সো আমার জন্য তো সাকসেস ফর্মুলা ম্যাকগিল যাওয়াটা ছিল। আই কুড হ্যাভ গন দেয়ার, গট এ ডিগ্রি, হ্যাভ এ বেটার অপরচুনিটি, বাট হু নোজ, মেবি আমি ডেলয়েট বা আরো ভালো কোনো জায়গায় যাইতে পারতাম না। আমি আমার প্যাশনের সাথে বা আমার যে হাঙ্গারটা ছিল সাইকোলজি জানার, এটাকে স্যাক্রিফাইস করলে হয়তো বা আমি বেশি দূর যেতে পারতাম না। সো আই ওয়াজ ভেরি ক্লিয়ার ফ্রম দেয়ার। অ্যান্ড এই জিনিসটা আমার এখানে এসে কাজে লাগছে, যে এরা ফিল্ড ইন্টিগ্রেশন এটাকে খুব ভ্যালু করে, স্কিল বেসড অ্যাপ্রোচটা ভ্যালু করে। সো আমাকে কখনো বলতে হয়নি যে আমি সাইকোলজি না কম্পিউটার সায়েন্স, তারা খালি দেখছে যে আমি কি অফার করতে পারতেছি কোম্পানিতে গিয়ে, হুইচ দে হাইলি অ্যাপ্রিসিয়েট। এছাড়া অনেকে আছে যে ফিল্ড চেঞ্জ করে ফিল্ডকে ইন্টিগ্রেট করে না। আমি ইন্টিগ্রেট ওয়ার্ডটা বারবার হাইলাইট করছি এই কারণে যে আমি যখন ওয়ার্ক প্লেসে যাই, আমার দুইটার নলেজই অ্যাকচুয়ালি লাগে। কিভাবে লাগে? আমি ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজারের সাথে কাজ করছি। যখন ডেলয়েটে 4 মাস আমি সামার ওয়ার্ক টার্মে ছিলাম, কিছু ম্যানেজার দে আর ভেরি প্রসেস ড্রিভেন, যেটা বললেন, তারা খুব লজিক্যাল অ্যাপ্রোচ, ফ্রেমওয়ার্ক, এইটা সেটা নিয়ে এইভাবে আগাইতে চায়। কিছু প্রজেক্ট থাকে যেগুলি খুব ডেটা ড্রিভেন প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলোতে আমি যতটা লেভারেজ করতে পারছি। আবার কিছু ম্যানেজার আছে যারা একটু হিউম্যানিস্টিক পয়েন্ট অফ ভিউ নিয়ে প্রজেক্ট করতে যায়, তাদের সাথে প্রজেক্ট করতে গিয়ে আমি একই ওয়েতে লেভারেজ করতে পারছি। সো আমার দুই ফিল্ড কিন্তু আমাকে হেল্প করছে। এমন না যে একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ড আসার কারণে আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারিনি বা টোটালি আমি কম্পিউটার সায়েন্স থেকে বের হয়ে গেছি। এখানে আসার পরে যখন আমি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের সাথে কথা বলি অ্যান্ড আমার পরিচয় দিই যে আমি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড সাইকোলজিতে মাস্টার্স করতেছি, তো বাঙালি যারা আছে তারা একটু অন্যভাবে দেখে। এগেইন সেই ট্র্যাডিশনাল বায়াস তো আছে যে সাইকোলজি আর ফিলোসফিকে মানুষ পড়ে নাকি। সো ওই বায়াস এখানেও আমার মাঝে মাঝে ফেস করতে হয়। দেন আমি আবার বলতে হয় যে আমার কিন্তু আন্ডারগ্রেড কম্পিউটার সায়েন্সে, এন্ড আই টট কম্পিউটার সায়েন্স ফর 3-4 ইয়ার্স। এন্ড দেন বলে যে আচ্ছা ভাই, তাইলে আপনি ওইখানে গেলেন কেন, সাইকোলজিতে কেন আসলেন? তখন আমাকে আবার এই ইন্টিগ্রেশনের পুরো জিনিসটা বুঝাইতে হয়। সো ওরা মনে করে, মোস্ট অফ দ্য টাইম মনে করে যে আমি যেহেতু সাইকোলজিতে আছি, আমার মনে এক লাইন কোড লেখা লাগে না,
বাট আপনি বিশ্বাস করবেন না, 4 মাসের ওয়ার্ক টার্মে দেয়ার ওয়ার লট অফ প্রজেক্টস যেখানে আমাকে পাইথন ইউজ করা লাগছে আপনার বিজনেস অটোমেশনের জন্য, হুইচ ইজ এগেইন এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল ফর নাও এন্ড দ্য ফিউচার এজ ওয়েল। বিজনেস অটোমেশন পুরাটাই আমরা পাইথন দিয়ে করছি ওই জায়গায়। সো যেহেতু আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার লার্নিং কার্ভটা অনেক শর্ট ছিল, আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো ধরে আমি করতে পারছি। সো দ্যাটস হোয়াট আই এম স্পিকিং অ্যাবাউট, যে integration of knowledge is more important than seeking a role. রোলটা আসলে এত ইম্পর্টেন্ট না, অ্যাটলিস্ট আমাদের এই ল্যান্ডস্কেপে, ক্যানাডিয়ান ল্যান্ডস্কেপে রোল এত ইম্পর্টেন্ট না, অ্যাজ লং অ্যাজ ইউ আর এবল টু সলভ প্রবলেম। শুধু কানাডা কেন ভাই, আমি বলবো যে পুরো উন্নত বিশ্বই, মানে এবং তারা যা কিছু করে তাদের একটা বড় অংশ তারা করে সিম্পলি তারা সেন্সেবল বলে, হ্যাঁ। এবং আমরা যা কিছু করি সেটা হচ্ছে অনেকটা এরকম যে দেখি ওরা কি করে, হ্যাঁ, ওইখান থেকে আমরা নিজেরা চিন্তা করি না যে আমাদের আসলে কি করা উচিত। ওইখানে একটা খুবই মানে মানে মজার একটা জিনিস, সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি 2টা পয়েন্ট বললাম, আমার মানে খুব ইন্টারেস্টিং। মানুষ চিন্তা করে না যে সারা দুনিয়া এখন চলে গেছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে। আপনি চিন্তা করেন যে ইলন মাস্ক, হ্যাঁ, ইলন মাস্ক কিন্তু খালি ইঞ্জিনিয়ার না রে ভাই, সেটা ব্যবসা চালাইতেছে এবং সে ফিলোসফি সাইকোলজি নিয়ে অনেক কথা বলতেছে, হ্যাঁ। এবং সে একটা জায়গায় জিনিস বলছে, এটা নিয়ে আমি অনেক ভাবছি, এটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট কোটের একটা, মানে 2টা বেস্ট কোটের একটা ইলন মাস্ক। একটা হচ্ছে গিয়ে সে বলছে মানি ইজ নাথিং বাট ডেটা, মানি ইজ নাথিং বাট ডেটা। সো এন্ড এটা এত পাওয়ারফুল ডিপ একটা কোট যে আমরা টাকাকে অনেক সময় ডেটার মতো চিন্তা করি, এটা জাস্ট একটা ডেটা, এটা ডিফারেন্ট মানে ফর্ম অফ ডেটা, বাট ইটস আ ডেটা। আরেকটা যেটা উনি বলছে সেটা হচ্ছে যখন সে টুইটার কিনে এবং সবাই মানে অনেকে যখন তাকে গালাগালি করতেছিল, যেটা বলে সেটা হচ্ছে যে আপনি বুঝবেন যে আপনার, সে বলতেছে আমেরিকার কনটেক্সটে, আপনি বুঝবেন যে আপনি ঠিক পথে আছেন যখন দ্য এক্সট্রিম 5% রাইট অ্যান্ড এক্সট্রিম 5% লেফট আর ম্যাড এট ইউ। হ্যাঁ, যে কারণটা হচ্ছে কি যে একদম মানে এটা বাংলাদেশের ক্ষেত্রেও খুবই সত্যি, যে আমি কেমনে বুঝি যে ইয়াহিয়া আমিন ঠিক জায়গায় আছে, আমার ব্র্যান্ড পজিশন ঠিক আছে, আমি জাস্ট একটা জিনিসই দেখি যে একেবারে এক্সট্রিম 5% রাইট, অতি ডানপন্থী এবং অতি বামপন্থী, যারা অতি বামপন্থী ক্লিয়ারলি, তারা যদি আমাকে যথেষ্ট পরিমাণে হিট করে, তার মানে হচ্ছে যে আমি ঠিক পথে আছি। কারণ কেউই যদি আপনাকে অপছন্দ না করে, তার মানে হইলে আপনি ভুল পথে আছেন, কারণ আপনার কথার আসলে সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট নাই, আপনার কোনো দাম নাই, সোজা কথা, পাত্তা নাই। কিন্তু এই 2টা গ্রুপ যদি আপনার ব্যাপারে অস্থির থাকে, হ্যাঁ, বিরক্ত থাকে, অ্যালার্জি থাকে আপনার ব্যাপারে, তার মানে হচ্ছে যে আপনি মোটামুটি সিরাতুল মুস্তাকিমে আছেন, আশা করা যায় ঠিক পথে আছেন, হ্যাঁ, ব্যালেন্স পথে। আপনার এই পয়েন্টটাতে জাস্ট আমি এখানকার ক্যানাডিয়ান পার্সপেক্টিভ আর একটু অ্যাড অন করবো। সেটা হচ্ছে এখানে মানুষ দেখলাম যে ক্যানাডিয়ান যারা আর কি, তারা মানুষকে ভ্যালু করে তাদের ইম্প্যাক্ট and the value that they can bring to the society. Again, not by their position, not by their education background, nothing. আপনি as long as আপনার কথা দিয়ে আপনি মানুষকে বেনিফিট করতে পারতেছেন, that's more important. আপনার এক্সাম্পলটাই দেখেন, আমি সাইকোলজি যখন মানে এরকম মানে এক্সপ্লোর করতেছি, আই থিঙ্ক আপনি পডকাস্ট 2021-22 এরকম টাইমে স্টার্ট করছেন, তো প্রথম কয়েকটা এপিসোড তো আপনার খুব সাইকোলজি বেসড ছিল, তারপরে আপনি অন্য অন্য আরো এরিয়াগুলো এক্সপ্লোর করছেন আপনার পডকাস্ট এপিসোড গুলাতে। আপনার পডকাস্ট ওয়াজ ওয়ান অফ মাই প্রাইমারি সোর্স টু আন্ডারস্ট্যান্ড যে সাইকোলজির আরো ভ্যারিড ডোমেইন আছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিসোর্সেস। এখন আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমি আপনাকে পার্সোনালি চিনি না, আপনি কি, ইট ডাজন্ট ম্যাটার টু মি অ্যাজ লং অ্যাজ আই গেট ভ্যালু ফ্রম হোয়াট ইউ আর স্পিকিং অ্যাবাউট অ্যান্ড হোয়াট ইউ আর গিভিং টু দ্য সোসাইটি। সো এইখানে এটা আগে আমি পার্সোনালি মনে করতাম, এখন দেখি এখানে লোকাল যারা বা যারা একটু নর্থ আমেরিকান রিজিয়নে থাকে, তাদের মেজরিটি পার্সপেক্টিভে আমি এটা দেখছি। কেউ কখনো জিজ্ঞেস করে না, কেউ কাউকে একটা ইমেজ ক্রিয়েট করে ফেলে না যে সেই এই ইউনিভার্সিটি থেকে আসছে বা এখান থেকে আসছে ওখান থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে নাকি ইন্ডিয়া থেকে আসছে। মাঝে মাঝে একটু ভুল করে, আমাকে ইন্ডিয়ান মনে করে, বাট পরে পরিচয় দিতে হয় যে আমি প্রাউড বাংলাদেশি। বাট এছাড়া দে থিঙ্ক দ্যাট people, as long as they're creating value, they're creating impact, that's more important to the society rather than any other thing. So এটা আপনার ওই পয়েন্টটাকে জাস্ট মানে সাপোর্ট করার জন্য একটা মজার জিনিস, আমি যে আমি এটা নিয়ে ইন্টারভিউ, এখন তো ভাই লাইফস্প্রিং এ মোটামুটি আলহামদুলিল্লাহ 160 জন মোটামুটি আমাদের ফুল টাইম আমরা কাজ করি একসাথে।
তো প্রচুর ইন্টারভিউ নেওয়া হয়েছে, as you can understand. It started with 2 people and then 6 years, এতগুলা মানুষ। তো মানুষ যখন চিন্তা করে যে সে চাকরি করবে অফ এনি ফর্ম, মাল্টিন্যাশনাল কোম্পানি বা লোকাল কোম্পানি, আমি যেটা দেখছি মানুষের একটা কমন মিস্টেক হইলো, মানুষ চিন্তা করে যে আমার কোন ডিগ্রিটা আছে, রাইট, চাকরির ক্ষেত্রে। বাট তারা যেটা চিন্তা করে না সেটা হচ্ছে কি যে এমপ্লয়ার সে আসলে অন্য অনেক কিছু খুঁজতেছে যেটা আসলে তার ডিগ্রি না। আমি একটা এক্সাম্পল দিই, লেটস ধরো ইউনিলিভার বাংলাদেশ একটা টপ এমপ্লয়ার বাংলাদেশে, অথবা ধরো তোমার গ্রামীণ ফোন, অথবা ধরো তোমার এখন গ্রামীণ ফোন বা ইউনিলিভার বা ধরো লেটস বাংলাদেশে বিকাশ, সে একটা মার্কেটিং ম্যানেজার নিবে, একটা ফাইন্যান্স ম্যানেজার নিবে, ডেফিনেটলি একটা তো বেসিক মিনিমাম লেভেল অফ টেকনিক্যাল নলেজ তো তার থাকতেই হবে, সেটা তো অবশ্যই। বাট তারপরে সে আসলে কি খুঁজতেছে? একটা রিসোর্সফুল হিউম্যান বিইং যে একটা টিমে কাজ করতে পারে। এই যে রিসোর্সফুল হিউম্যান বিইং, এই রিসোর্সফুল হিউম্যান বিইংটা তুমি কেমনে হবা? রিসোর্সফুল হিউম্যান বিইং হওয়ার জায়গাতেই কিন্তু আসলে এই যে লিবারাল আর্টসের ডিগ্রি বা পড়াশোনা, এই জিনিসগুলা বা ইন্টারেস্ট বা জেনুইন হিউম্যান কিউরিওসিটি, এগুলার এত ভ্যালু, এত বেশি ভ্যালু যে তুমি একটা বিষয়ে, তুমি একটা ধরো তোমার সামনে কেউ প্রেজেন্টেশন দিল, তুমি একটা ভালো কোয়েশ্চেন করতে পারো না, হ্যাঁ, যে কেন আমরা এটা করব বা কেন আমরা এটা করব না, এই প্রশ্নটা তুমি করতে পারো না। কেন করতে পারো না? কারণ এই প্রশ্নটা করাটা তোমাকে কেউ শিখায় নাই, তোমাদের কেউ মানে আমাদেরকে তো কেউ চিন্তা করতে শেখায় নাই, ভাবতে শিখায় নাই, রাইট? একটা খুব মানে একটা ডিপ কোয়েশ্চেন করতে শেখায় নাই, যে জিনিসটা এরকম না হয়ে এরকম হইলে কেমন হইতো বা এটা হইলে কেমনে হইতো। আমাদেরকে শিখাইছে হচ্ছে এমনে চলতে হবে, তা না হইলে মাইরপিট, উত্তেজনা। মানে এখনো আমাদের বাংলাদেশিদের এই বুদ্ধিবৃত্তিক জায়গাটাই কিন্তু আমরা অনেক দুর্বল। আমরা এটাকে খুব মানে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি, এটা আমাদের আইকিউ স্কোর কম। বাট আমি এটা নিয়ে মানে ঘাটছি, আসলে কিন্তু বাঙালিদের আইকিউ স্কোর কম না। একটা হচ্ছে আইকিউ স্কোর, আরেকটা জিনিস হচ্ছে কি, কিন্তু ধরো তোমার যদি মানে সহজ ইমোশনাল ইন্টেলিজেন্স বা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর ডেপথ, এটা কিন্তু আইকিউ তো একটা পার্ট শুধুমাত্র দেখে, কিন্তু বাঙালিদেরকে তুমি যদি টানো, এটা তুমি অনেক বড় করতে পারবা। যে জন্য বাংলাদেশে কিন্তু গত 50 বছরে ভালো পরিমাণে উদ্যোক্তা তৈরি হয়েছে, আমরা যথেষ্ট অ্যাডাপটিভ, আমাদের ইউএন মিশনে আমাদের মানুষজন আফ্রিকা থেকে বা যেখানে দেশে ভালো করছে। সো আমাদের দেশের জিডিপির সাথে কম্পেয়ার করলে আমাদের আর্মির রেপুটেশন অনেক ভালো, মানে ওই কনটেক্সট আমি মানে ইয়েতে বলতেছি আর কি। গিভেন আওয়ার ইকোনমি সাইজ যেভাবে গ্রো করছে, তার থেকে আর্মি সবসময় আরো বেটার করছে গত 40 বছরে বলতেছি। কিন্তু আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হইলো যে আমাদের আইকিউ স্কোরের প্রবলেমটা যত না বেশি, তার থেকে বেশি প্রবলেম হচ্ছে যে তুমি একটা ধরো হাই আইকিউ স্কোরের মানুষে তুমি নিরা, কিন্তু তারে তুমি সারা জীবন ধরে তুমি বাকওয়াজ বুঝাইলা, ফালতু কথাবার্তা বুঝাইলা, মানে পৃথিবীটারে তুমি উল্টা পাল্টা বুঝাইলা, তখন কিন্তু তোমার আলটিমেটলি মনে হবে যে ওর আইকিউ স্কোর কম, কিন্তু ওর কিন্তু আসলে আইকিউ স্কোর কম না। সারা জীবন মানে এডুকেশন, ট্রেনিং, ফ্যামিলি সবকিছু মিলে তাকে যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর যে জায়গাটায়, ওই জায়গাটায় তারে হাবজাব বুঝানো হয়েছে, তাকে একটা ইনসিকিউর মানুষ বানানো হয়েছে, রাইট? তাকে প্যারানয়েড একটা মানুষ বানানো হয়েছে। আইকিউ স্কোরটা কিন্তু প্রবলেম না, কারণ আমাদের দেশের ছেলেপেলে যদি আইকিউ স্কোর আসলে এত কম হইতো, যারা সারা পৃথিবীর যখনই তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কোনো কিছু করতে যায়, তারা কিন্তু অনেক ক্ষেত্রে, ধরো তুমি ইউনিভার্সিটি গুলোতে দেখো, বাংলাদেশিরা ভালো করতেছে পৃথিবীর যে কোনো ভালো ইউনিভার্সিটিতে। যদি তারা এতই লো আইকিউ স্কোরের গর্দভ হইতো, হ্যাঁ, তাহলে তো আমাদের দেশের ছেলে মেয়ে তো ভালো করতো না। করতেছে কেন? বিকজ তাদের আইকিউ স্কোরের প্রবলেমটা হচ্ছে তাদের তাদের যে মানে তাদেরকে যেভাবে ট্রেনিং এডুকেশন দেওয়া হয়েছে, স্টার্টিং ফ্রম ফ্যামিলি টু স্কুল টু ইউনিভার্সিটি এবং সোসাইটি, তিনটা, একটা হচ্ছে ফ্যামিলি কি শিখায়, সোসাইটি কি শেখায়, এডুকেশন ইনস্টিটিউট কি শেখায়, সবগুলো শিখাইছে হচ্ছে কি তাদেরকে ইনসিকিউরিটি, প্যারানয়া, যে তুমি ভালো না, তোমার জাত ভালো না, ইত্যাদি, তুমি এরকম, এইটাই করতে হবে, অন্য কিছু করা যাবে না, প্রশ্ন করা যাবে না, চিন্তা করা যাবে না, ইত্যাদি। সো গত 30 বছরে আমাদের স্কুলের টিচারদের কিন্তু ক্লাস নোট চেঞ্জ হয় নাই। গত 30 বছরে আমাদের ইউনিভার্সিটির অনেক টিচারের ক্লাস নোট চেঞ্জ হয় নাই। পৃথিবী বদলাই গেছে, হ্যাঁ, পৃথিবী বদলাই গেছে, কিন্তু তার ক্লাস নোট মাশাআল্লাহ বদলাই নাই। হ্যাঁ, আজও মানে স্যার আপনি কি মানে অ্যাজ ইফ সেটা মানে নতুন কোরআন শরীফ তার ক্লাস নোট, এটা বদলানো লাগে না, এটা সুপার আপডেট। হ্যাঁ, 30 বছর ধরে সে একই ক্লাস নোট পড়াইতেছে, কিন্তু তার মাথায় একবারও আসে না কি রে পৃথিবী তো বদলাই গেছে, আমার তো মনে হয় ক্লাস নোটটা একটু ইমপ্রুভ হওয়া দরকার। না, ক্লাস নোট ইমপ্রুভ হওয়া লাগবে না,
এবং কেউ তাকে বলেও না যে স্যার ক্লাস নোটটাকে একটু ইমপ্রুভ করা যায়। তার মানে মানে এই যে ইয়েটা মানে এটা কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু আসলে আইকিউ স্কোর কম না। প্রবলেমটা হচ্ছে কি যে তাকে টোটাল যে এডুকেশন এবং ট্রেনিং এর মধ্যে দিয়ে তাকে নেওয়া হয়, এই জিনিসটা এত বাকওয়াস যে সে তার পোটেনশিয়াল অনুযায়ী গ্রো করতে পারে না। রাইট। আপনি আপনার জবের ব্যাপারে একটা খুব ভালো পয়েন্ট আউট করছেন যে সবাই তো আসলে একই ন্যারেটিভ দিয়ে যাইতেছে, একই কাইন্ড অফ ডিগ্রি, একই কাইন্ড অফ স্কিল। সো এখানে না ভ্যারিয়েশন, হোয়াট ডু ইউ ব্রিং বিয়ন্ড দ্য ডিগ্রি, এই জিনিসটা খুব কমে যেতেছে আসলে। আসলে সবাই তো ইউটিউবে গিয়ে না আপনার ওই যে টপ 5 স্কিলস দ্যাট উইল বি রেলেভেন্ট ইন নেক্সট 10 ইয়ার্স এই টাইপের ভিডিও তো দেখি, এন্ড দে আর ট্রাইং টু পারসিউ দোজ কাইন্ড অফ স্কিলস। এতে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে কি এতে না আপনার স্টোরি বিল্ড হচ্ছে না। স্টোরি বিল্ড করা, নিজের ন্যারেটিভ বিল্ড করাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি এখন এসে রিয়েলাইজ করছি এই এত এত কিছু করার পরে। এবং এই প্রবলেমটা শুরু হয় স্কুল লেভেল থেকে। যেহেতু আমি স্কুলে পড়াইছি, ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ টিচিং লেভেলও পড়ানো হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্টও ছিলাম কম্পিউটার সায়েন্সে সেম স্কুলে। সো প্যারেন্টসদের সাথে যতটুকু ইন্টারাক্ট করা হয়েছে, স্টুডেন্টদের সাথে যতটুকু ইন্টারাক্ট করা হয়েছে, একটা জিনিস আমি যেটা খুব কমন দেখছি যে আমাদের প্যারেন্টসরা বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে না ছোটবেলা থেকে খুব ডিফেন্সিভ হয়ে যায়। তারা আগে থেকেই চিন্তা করে রাখে যে আমার বাচ্চাকে এই এই স্কিলস গুলো নিয়ে তাকে ম্যাথে ভালো হইতে হবে, তাকে ইংলিশে ভালো হইতে হবে, এই জিনিসগুলো নিয়ে প্লে গ্রুপ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, যেখানে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে দেওয়ার কথা। বাচ্চাদেরকে যখন আপনি লিমিট করে দিতেছেন, তাদের এক্সপ্লোরেশনের যে মাইন্ডসেটটা সেটাকে আপনি আপনি ন্যারো ডাউন করে দিতেছেন, তখন তো আলটিমেটলি 12 ইয়ার স্কুলিং করার পরে সেই পার্সপেক্টিভ, সেই আন্ডারস্ট্যান্ডিং তো গ্রো হবে না। এটা তো খুবই ন্যাচুরাল। সো এখানে প্যারেন্টস এর আমি একটা বিশাল ফ্ল দেখি, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে লিমিট করে দেওয়া যে এটা এটা করতে হবে। এখন যেটা আমি আমার স্টুডেন্টদের, এখন আমি ইনস্টাগ্রামে আমার স্টুডেন্টদের সাথে আমি খুব কানেক্টেড, তো ওদেরকে এটা অ্যাডভাইস করি যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করতেছে, এ লেভেল শেষ করবে বা করে ফেলছে, এইটা বলি যে নিজের ন্যারেটিভটা যতটা ইউনিক বানানো যায় ততটা ইউনিক বানাইতে হবে। সবার কাছেই ওই জিপিএ 5, 4টা A স্টার, 8টা A স্টার এগুলি থাকবেই। দ্যাট ডাজন্ট মেক ইউর স্টোরি ইউনিক। স্টোরি ইউনিক হবে যখন ছোটবেলা থেকে তুমি মাল্টিপল জিনিস নিজেকে এক্সপোজ করবা, and then you will test yourself which you are good at and which you are not, and ওইটাকে ডেভেলপ করবা। এই জিনিসটা আমরা স্কুল মানে অনেক স্কুলে জিনিসটা করে, জাস্ট করার জন্য করে, বাট বাচ্চার স্কিল ডেভেলপ হচ্ছে নাকি এই জিনিসটা নিয়ে আসলে খুব একটা ফোকাস করে না। দ্যাটস এ বিগ প্রবলেম। বাচ্চাদেরকে ধরেন ক্লাবস আমরা দিই, আমি যে স্কুলে ছিলাম এবং অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাবস এর ফ্যাসিলিটি আছে অনেক, হুইচ ইজ এ ভেরি গুড থিং, বাট বাচ্চারা ক্লাবটাকে সিরিয়াসলি নেয় না, কারণ স্কুলে কারণ বাসায় তো বলতেছে না। হ্যাঁ, ইনসেন্টিভ নাই, এক্স্যাক্টলি। এইখানে ক্লাবস গুলো, এখানে আমি স্কুলগুলো ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছে, এইখানে ক্লাবস গুলোর যে অ্যাক্টিভিটি গুলো, ধরেন ডিবেটিং হোক, কোডিং হোক, এগুলি ক্লাবস না, দে আর এমবেডেড উইথিন দেয়ার কারিকুলাম। এখানে ওকে ক্লাব নামে কিছু দেওয়া নাই। সো ইনসেন্টিভ এটাই হচ্ছে যে তাদের সাবজেক্টেরও গ্রোথ হচ্ছে এবং এই স্কিল গুলো ডেভেলপ হচ্ছে একই সাথে। এই চেঞ্জটা আমাদের স্কুল লেভেলে, সব ধরনের স্কুল লেভেলে খুব দরকার। তাইলেই না ন্যারেটিভটা আপনার মানে বাচ্চার যে অ্যাডমিশন ন্যারেটিভ সেটা ইউনিক হবে আর কি। এবং সেম প্রবলেম এই যে কম্পিটেন্সি টেস্টিং আমরা যে সাইকোমেট্রি করি জবের জন্য, আমার আমার যেটা বুঝে আসে সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের তো কম্পিটেন্সি কখনো চেক করি না। আমরা জাস্ট মনে হয় যে এই এই সাবজেক্ট গুলাতে ভালো, দ্যাটস ওয়াই আমি ওকে এই সাবজেক্ট গুলাতে, ওকে আমি সায়েন্সে কম্পার্টমেন্টালাইজ করলাম বা আর্টসে করলাম বা আমি বিজনেসে করলাম। বাট আমি এমন স্টুডেন্ট দেখছি আমার কম্পিউটার সায়েন্স ক্লাসে যে কোডিং এ ভালো, বাট এট দ্য সেম টাইম হি অর শি ইজ এ ভেরি গুড স্পিকার অ্যাজ ওয়েল, কিন্তু ও ডিবেটিং এ নাই বা পাবলিক স্পিকিং এই টাইপের কিছুতেই নাই। বাট আমি জানি যে ইফ হি অর শি গেটস এ ইম্পেটাস যে এই এই স্কিলটা আমি যদি পার্সিউ করে ভালো কিছু করবো, তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারতো। মেবি হি কুড হ্যাভ বিন এ গুড অরেটর ইন দ্য ফিউচার। বাট এই জিনিসটা আমাদের করা হয় না। এই যে সায়েন্সে আমরা ওকে দিয়ে দিছি, হার হোল বাউন্ডারি হ্যাজ ন্যারোড ডাউন, এন্ড ও ওইটাতেই ফলো করবে, এন্ড দ্যাটস এ বিগ প্রবলেম। এটার কারণে বাচ্চাদের কগনিটিভ গ্রোথ তো হয়ই না, ফিজিক্যাল গ্রোথ যাও একটু স্পোর্টস এদিক ওদিক করে হয়, বাট কগনিটিভ গ্রোথটা আমরা খুবই লিমিটেড করি স্কুল লেভেলে, এন্ড সেই ইম্প্যাক্টটা পরে আসে ইউনিভার্সিটি লেভেলে। ইউনিভার্সিটি লেভেলেও সেম প্রবলেম ক্যারি আউট করে। জবে গিয়ে যখন রেজামে লেখে, রেজামে তো ইউনিক কিছু নাই, সেই ডিগ্রি আছে, কয়েকটা ক্লাব অ্যাক্টিভিটি আছে, বাট কোনোটাতেই তার এক্সপার্টিজ নাই, কোনোটাতেই তার প্যাশন শো হচ্ছে না, কোনোটাতেই
সেই স্টোরিটা আসতেছে না যেখানে সে ফেল করছে, বাট ওই ফেলিয়ার থেকে আবার শিখে অন্য কিছু গেইনও করতে পারছে। এই ধরনের ন্যারেটিভ গুলো আসলে অন পেন এন্ড পেপার আনতে পারি না আমরা, দ্যাটস এ বিগ প্রবলেম। রাইট, ভেরি ট্রু, ভেরি ট্রু। আমার একটা জিনিস মানে মনে হইলো, যেটা আমার কাছে মনে হয় যে এখানে রেলেভেন্ট, আমি একটু বলে ফেলি। সেটা হইলো যে বাংলাদেশিদের এইখানে এই যে আমাদের ফ্যামিলি লার্নিং, স্কুল কলেজ ইউনিভার্সিটি লার্নিং, আমাদের যে সোসাইটি আমাদেরকে যা শেখায়, সোসাইটি অনেক বড় অনেক কিছু শেখায় আমাদেরকে। একটা বাজার অনেক কিছু শেখায়, একটা রাস্তা এলাকার, আমি যাদের সাথে ক্রিকেট খেলি তারা আমাকে অনেক কিছু শেখায়। এখানে প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে, সো আমরা যদি 1700 সালে ফেরত যাই, দেন ঢাকা ওয়াজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে বেস্ট লিভেবল সিটিজ, যেটা এখন ভ্যাঙ্কুভারকে বলে, তাই না? অনেক সময় বলে যে বেস্ট লিভেবল সিটি। ঢাকা ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য লাইক টপ প্লেসেস ইন দ্য হোল ওয়ার্ল্ড। অ্যান্ড দেন 200 বছর ধরে ব্রিটিশরা মাইটপিট করে নিয়ে গেল অনেক কিছু। অ্যান্ড দেন আরো 30 বছর অলমোস্ট লাইক মানে ওভার সিম্পলিফাইং দ্য হিস্ট্রি, পাকিস্তানের আমাদের সাথে মাইটপিট করলো। এই 230 বছরে যদি আমি এভরি 30 ইয়ার পর পর একটা জেনারেশন চেঞ্জ বলি, এখানে কিন্তু অনেকগুলো জেনারেশন আসলে স্কারসিটি দেখছে, লুটপাট দেখছে, তারা দেখছে আমাদের জিনিসপত্র সব নিয়ে গেছে। এবং এইটার যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা হচ্ছে, এক, আমরা ফলোয়ার হয়ে গেছি, মানে ফলোয়ার লাইক চিন্তা করি, ওরা আমাদেরকে শিখাবে, আমরা শিখবো। দ্য স্লেভ অলওয়েজ ওয়ান্টস টু বিকাম লাইক দ্য মাস্টার। সো আমরা সবসময় তাদের মতো হওয়ার চেষ্টা করছি, উইদাউট অ্যাকচুয়ালি নিজেদের মতো, মানে নিজেদের বেস্ট হওয়ার চিন্তা করিনি, তাদের মতো হওয়ার চেষ্টা করছি, উইচ অটোমেটিক্যালি মেড আস দ্য সেকেন্ড প্লেয়ার, দ্য 12th মেম্বার অফ দ্য টিম। এবং অন টপ অফ দ্যাট আমরা হয়ে গেছি ইনসিকিউর, প্যারানয়েড, আমরা নিজেদেরকে পছন্দ করি না, সেলফ হেট অনেক বেড়ে গেছে, রাইট? জাতিগত ভাবে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে দেখো যে হাউ কমফোর্টেবলি আমাদের ছেলে মেয়েকে ইভেন ক্লাস 6, 7, 8 এর বাচ্চাদেরকে বোঝানো হয় যে তোমার লাইফের সাকসেসটাই হচ্ছে গিয়ে যে তুমি বাংলাদেশে থাকবা না, বিকজ বাংলাদেশে আসো মানে তুমি আসলে একটা মিসকিন স্টেটে আসো, রাইট? দেশের বাইরে যেতে কোনো প্রবলেমই নাই, ইফ দেয়ার ইজ বেটার অপরচুনিটি, গো এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ট্রাভেল, অল গুড, বাট why would you explore with the mindset that I am actually coming from a miskin state, like I'm coming out of a slum to a paradise? মানে why would you, like এটা কিভাবে তোমার সাইকোলজিক্যাল ওয়েলবিং কে বা তোমার যে আইডেন্টিটি, তোমার আইডেন্টিটির আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমার খুবই ভয়ঙ্কর, রাইট? সো এটা তো তোমাকে সারা জীবন তুমি ক্যারি করবা, রাইট? বিকজ ইউ আর অলওয়েজ মিন টু ইয়োর সেলফ, লাইক তুমি নিজেকে মনে করো যে তুমি একদম মানে তুচ্ছ, মানে একটা তুমি এবং তুমি মনে করতেছো যে আমি বাংলাদেশ থেকে বের হয়ে গেছি, এখন তো আমি যাতে উঠছি, বাট তোমার মধ্যে সবসময় ওই ইনসিকিউরিটি থাকবে যে আমি তো আসলে একটা মানে পচা গাছের ফল, কমপ্লেক্সের মতো থাকে। এক্স্যাক্টলি, এটা পচা গাছের ফল, আমার স্কিন ভালো না, আমার রাইট, মানে আমার কথার টোন ভালো না। এন্ড সো এই জিনিসটা তো, এটা তো আইডেন্টিটি প্রবলেম, এবং আইডেন্টিটির লাইক একটা হিউজ পার্ট হচ্ছে কি আমার মানে সাইকোলজিক্যাল আইডেন্টিটি, লাইক আই রিয়েলি ফিল দ্যাট ও মানে যাকেই মানে যার সাথেই থাকি, বাংলাদেশিদের সাথে থাকবো না, মানে খুবই ইন্টারেস্টিংলি যেটা, সেটা হচ্ছে কি যে বটম 50% অফ ইন্ডিয়ানস আর সিগনিফিকেন্টলি মানে বেশি গরিব দেন বটম 50% অফ বাংলাদেশিস ইন লাস্ট 30 ইয়ার্স, সব স্টাডিজে, রাইট? কোন স্টাডিটা ভুল করে যে ইন্ডিয়ার বটম 50% পপুলেশন বাংলাদেশের বটম 50% থেকে বেশি গরিব বা বেশি বৈষম্যের শিকার। কিন্তু ইন্ডিয়ানরা ইন্ডিয়াকে ভালোবাসে, রাইট? ইন্ডিয়ানদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি। এক ইন্ডিয়ান যদি কোথাও যায়, সে 40 ইন্ডিয়ানে নিয়ে যায়। সো সেটা ইন্ডিয়ান যেই হোক, ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ার দেশপ্রেম অনেক বেশি, কিন্তু তারা কিন্তু আসলে সর্ট অফ মানে অলমোস্ট একই মাটির মানুষ, আমি যদি ওইভাবে বলি আর অ্যানথ্রোপোলজির জায়গা থেকে। সো এটা হচ্ছে কি আমাদের একটা বিশাল প্রবলেম, যে কেন আমাদের ছেলে মেয়ে এই 230 বছরের শোষণের ইতিহাসের পরে আমরা আত্মবিশ্বাস হারায় ফেলছি, এবং ওই আত্মবিশ্বাস এবং আইডেন্টিটি হারায় ফেলার কারণে আমাদের টোটাল যে ন্যারেটিভটা দাঁড়াইছে, সেই ন্যারেটিভটা আসলে খুব মানে মানে কি বলবো, মানে আত্মঘাতী, সেলফ ডিফিটিং।
এই পার্সোনাল ব্র্যান্ডিং ইস্যুটা আপনি আমাদের বাঙালিদের মধ্যে বেশি দেখবেন ইন্ডিয়ানদের কম্পেয়ারে। ইন্ডিয়ানরা হচ্ছে কি এরা পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা খুব ভালো করে জানে, সামহাউ দে আর ভেরি অ্যাওয়্যার অফ দিস থিং। ওরা ধরেন যেরকম ধরেন এখানে এই যে পার্ট টাইম জব করার যে ব্যাপারটা, এখানে বাঙালিরাও পার্ট টাইম জব করে তাদের লিভিং সাস্টেইন করার জন্য, ইন্ডিয়ানরাও করে। কিন্তু ইন্ডিয়ানদের একটা লং টার্ম গোল থাকে যে আমি এখন পার্ট টাইম জবটা করতেছি জাস্ট টু সাপোর্ট মাই লং টার্ম গোল, হুইচ ইজ মেবি গেটিং এ ডিগ্রি, গেটিং এ গুড জব। এই ধরনের তার একটা লং টার্ম গোল থাকে। বাঙালিদেরও থাকে, বাট অন এ স্পেকট্রাম এই জিনিসটা খুব কম। আমরা বাঙালিরা অল্পতেই খুশি হয়ে যাই, অল্পতে খুশি হয়ে যাই যখন দেখতেছি যে মিনিমাম ওয়েজ জব করে আমাদের তো গাড়ি হয়ে যাচ্ছে, বাড়ির ডাউন পেমেন্ট হয়ে যাবে মেবি 3-4 বছর পরে, তো আমার তো কষ্ট করার কি দরকার। কিন্তু এইখানে বাঙালি আমরা যেটা করি না সেটা হচ্ছে, বাঙালি ইনক্লুডিং মি, আমি এটা একটু বেশি জেনারেলাইজ করে ফেলতেছি, বাঙালি যেটা করি না সেটা হচ্ছে এফোর্ট টু ইনকাম রেশিও। যেটা অবভিয়াসলি আপনি মিনিমাম ওয়েজ জব করে হয়তো ওই জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন, বাট আপনার এফোর্ট টু ইনকাম রেশিও তো ইমপ্রুভ হচ্ছে না। অবশ্যই যত বয়স বাড়বে, যত সময় আপনি এই দেশে দিবেন, আপনি চাবেন যে আপনার কম এফোর্টে আপনি বেশি লেভারেজ করার বা আপনার ইনকাম ইমপ্রুভ করার, কিন্তু সেটা তো আপনার মিনিমাম ওয়েজ জবে হবে না। আপনি এজ এ সুপারভাইজার, ম্যানেজার আপনি কতটুকু বা ইনকাম করতে পারবেন, সেটার তো একটা আপার লিমিট আছে। আপনাকে তো আর এই ফিল্ডি অ্যামাউন্ট অফ মানি দিবে না যেটা আপনি একটা ভালো স্কিল অ্যাটেইন করলে কর্পোরেট থেকে পারবেন। এই জিনিসটা ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, আই থিঙ্ক বাঙালি বাদে মোরালেস আমরা সব কন্টিনেন্টের মানুষরা এটা ওয়েল অ্যাওয়্যার যে পার্সোনাল ব্র্যান্ডিং এখানে খুব দরকার, এবং আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ফিউল করবো। আমরা বাঙালিরাই মনে হয় একটু বেশি অল্পতে খুশি আর কি। আমি জানি না আপনি এরকম কেসেস আসলে দেখেন নাকি ওভারঅল। না, ডেফিনেটলি সেটা তো একটা প্রবলেম আছেই। তার থেকে আমার কাছে মনে হয় বিগার প্রবলেমটা হচ্ছে গিয়ে আই উড সে দ্যাট একটা বিশাল সংখ্যক মানে বাংলাদেশি, উন্নত বিশ্বে বিশাল সংখ্যক বাংলাদেশি কমফোর্টেবলি কাগজপত্র হাবজাব করে বাম ডান করে ওয়েলফেয়ারে থাকে। হ্যাঁ, ওয়েলফেয়ার ফান্ডে থাকে, এবং এটাকে তারা কোনো প্রবলেম মনে করে না। ঠিক আছে, এবং এটা তারা অভ্যাস বানায় ফেলছে যে আমি চাকরি বাকরি করবো না, কিছুই করবো না, একটা কাগজপত্র এদিক সেদিক দেখায় অমুক অসুস্থ, তমুক সমস্যা, তমুক হয়েছে, সে কাজ করতে পারে, বাট সে কাজ করবে না এবং সে ওয়েলফেয়ারে থাকবে, ওয়েলফেয়ারে থাকবে। এবং এটা একটা বিরাট মাইন্ডসেটের প্রবলেম। সে জাস্ট একটা মানে হয়েছে কি, বাংলাদেশিরা একজন খুব সিনিয়র একজন মানে এক্স ব্যুরোক্রেট, ফর্মার একজন সচিব, খুব সুন্দর একটা কথা বলছিল আমাকে, আমার সাথে একবার একটা দেখা হয়েছিল। উনি যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের মানুষ হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় থেকে বাঁচছে, বন্যার থেকে বাঁচছে, খরার থেকে বাঁচছে। সো আমরা অ্যাডাপ্ট করতে জানি, ক্রাইসিস আসবে আমরা অ্যাডাপ্ট করব, জীবন বিপন্ন আমরা অ্যাডাপ্ট করব, বাট এট দ্য সেম টাইম অ্যাডাপ্ট করার পরে আমরা কখনো খুব বড় কোনো কিছু বিল্ড করার মানসিকতা রাখি না। মানে আমরা সার্ভাইভ করতে পারি কিন্তু আমরা থ্রাইভ করতে শিখি নাই। রাইট, আমরা সার্ভাইভ করতে, বাঙালি খুব ভয়ঙ্কর সিচুয়েশন সার্ভাইভ করছে, বন্যা, খরা, যা দুর্ভিক্ষ, কিন্তু আমরা থ্রাইভ করতে শিখি নাই। তো সোশ্যাল ওয়েলফেয়ারে আইসা আমাদের মানে কি বলবো, হ্যাঁ ব্যাস আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তো কিন্তু তুমি যে সোশ্যাল ওয়েলফেয়ারে আসো, যখন ইকোনমি খারাপ দিকে যাবে তারা তো প্রথমে সোশ্যাল ওয়েলফেয়ার ধরে টান দিবে। গত 30 বছরে কি ইউকে ইউএস এর সোশ্যাল ওয়েলফেয়ার আস্তে আস্তে কমতেছে না? অবশ্যই কমতেছে, আরো কমবে। বা তারপর হচ্ছে যে পাবলিক, যারা পাবলিকের মধ্যে কি যারা ওয়েলফেয়ার পাচ্ছে তাদের প্রতি রাগ বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে, কারণ তাদের টাকাটারই তো ট্যাক্স তুমি নিচ্ছ। 3 নাম্বার যেটা প্রবলেম সেটা হচ্ছে কি যে তোমার বাচ্চাকে তুমি কি গল্প বলবা? তোমার বাচ্চা তো তোমার সাথে থাকবে না, তোমার বাচ্চা তো মনে করবে তোমার ইন্টিগ্রিটি নাই, তোমার বাচ্চা তো তোমার মতো হইতে চাবে না, রাইট? তোমার বাচ্চার কাছে তো তুমি কোনো রোল মডেল না। তো তাহলে তোমার জীবনের শেষে তুমি কি পাইলা? একটা পাসপোর্ট পাইলা উন্নত বিশ্বের, বাট তোমার আসলে আইডেন্টিটিটা কি? তুমি তোমার তুমি নিজেও চাও না তোমার মতো তোমার বাচ্চাটা হোক, কিন্তু তোমার নিজেকে পরিবর্তন করার চেষ্টা তুমি করতেছো না। সো আমি যখন মানে আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে আমি দেখছি যে শিওর কানাডাতেও এইটা সত্যি, সেটা হচ্ছে কি বিশাল সংখ্যক এক বাংলাদেশি ওয়েলফেয়ারে থাকে, সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, বাট তারা কিন্তু আসলে সোশ্যাল ওয়েলফেয়ারে থাকার কথা না এই সেন্সে যে তারা আসলে হার্ড ওয়ার্ক করলে আয় করতে পারে বা তারা স্কিল আপ করতে পারে, কিন্তু তারা 5 বছর 10 বছর 15 বছর ধরে সোশ্যাল ওয়েলফেয়ারই আছে। বাট তারা এটাকে কোনো প্রবলেম মনে করে, তারা মনে করে তারা খুব বুদ্ধিমান, হ্যাঁ, যে এই যে একটু চালাক না হলে টেকা মুশকিল টাইপ একটা চিন্তা করে। বাট আসলে তারা তো
টিকে আছে, দ্যাটস দ্য প্রবলেম। যখন তারা সফল হইতে পারতো বা চেষ্টা করতে পারতো, অল্প কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে এটাই হওয়ার কথা, আর কিছু করার নাই। বিশেষ করে মানুষের ক্ষেত্রে এইটা সত্যি না। তারা চেষ্টা করলে তারা আসলে মানে জেনুইনলি তারা কি বলবো মানে ওয়ার্কিং ক্লাসে ঢুকতে পারে। আমি এই জিনিসটাকে আপনার অপটিমাইজেশনের মতো করে দেখি। কম্পিউটার সায়েন্সে যেরকম আমরা অ্যালগরিদমকে অপটিমাইজ করি, হিউম্যান অপটিমাইজেশনও খুব ইম্পর্টেন্ট। এখন মানুষ যদি আগেই তাকে লিমিট করে দেয় যে আমার এতটুকুই আমার রিচ করা যাবে, দ্যাট মিনস হি অর শি ইজ নট ট্রাইং টু ট্যাপ ইন দেয়ার ফুল পটেনশিয়াল আর কি। এইখানে জিনিসটা অনেক হয়। আমি ক্যানাডা চলে আসছি, আমার আর কিছুই করা লাগবে না, আমি এখন কোনো মতে এখান থেকে ওই যে ফ্লোট করে করে যাইতে পারলেই হয়েছে। বাট লাইফ কুড বি ওয়ে ইজিয়ার তারা যদি একটু কষ্ট করে। হ্যাঁ, আপনার এক তো হচ্ছে আমাদের কমিউনিটির অনেক বড় বেনিফিট হয় যে আমাদের কমিউনিটির কোনো মানুষ কোনো বড় জায়গায় গেছে, দে ক্যান হেল্প অ্যান্ড পুল আদার পিপল আপ। এই জিনিসটা হয়, কমিউনিটির একটা ভালো নাম ডাক হয়, এই জিনিসগুলো আছে। পার্সোনাল লেভেলে তো অনেকেরই বেনিফিট আছে এই দিক দিয়ে, কিন্তু সেই জিনিসগুলো দেখে না। ওই যে আপনার ওই ফ্লোটিং স্ট্র্যাটেজিটা আর কি ইমপ্লিমেন্ট করে আর কি। আর ফেইলিয়ার জিনিসটা আপনার এখানে এত ভয় পায়, এখানে না সব জায়গায়। আমরা সাকসেস ন্যারেটিভ বলতে বলতে আপনার এত সাকসেস ন্যারেটিভ হয়ে গেছে যে ফেইলিয়ার যে একটা জিনিস, সেই জিনিসটা একনলেজ করতে চাই না। যে আপনার একটা পডকাস্ট হয়েছিল যখন, সরি পডকাস্ট না, আপনি রোজার সময় মনে হয় এপিসোড করছিলেন। আমি ওই এপিসোড গুলো একদম মানে প্রতি এপিসোডে দেখছি এখানে ইফতারের টাইমে আর কি। সো ইট ওয়াজ এ গুড টাইম পাস ব্যাক দেন, লাস্ট ইয়ারের কথা বলতেছি। হ্যাঁ, এইটা আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি। একটা জাস্ট প্লাগ ইন আমি এই কথাটাতে দিয়ে রাখি। আমি যখন সাইকোলজিতে আসছি, ওয়ান অফ মাই রিফ্লেকশন ওয়াজ যে রিলিজিয়ানে যা যা বলা, রিলিজিয়ান বলতে আমি ইসলাম শুধু বুঝাইতেছি না, আমি এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল স্পেকট্রাম বুঝাইতেছি। রিলিজিয়ানে যে জিনিসগুলো বলা, যেহেতু আমি অ্যাপ্লাইড সাইকোলজিক্যাল সায়েন্স করতেছি, হুইচ ইজ এ মাস্টার্স অফ সায়েন্স, মাস্টার্স অফ আর্টস না, আমরা এখানে এম্পিরিক্যাল স্টাডি করি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করি, এই জিনিসগুলো করি। এই জিনিসগুলো করে কিন্তু আপনার ওই রিলিজিয়াস বিহেভিয়ার গুলাকেই টেস্ট করা হয়। যেমন গ্র্যাটিটিউড স্টাডি বলেন, হ্যাপিনেস স্টাডি বলেন, যা ফ্যাক্টর আপনার রিলিজিয়ানে বলা আছে, শুধু ইসলামে না, যেগুলো রিলিজিয়ানের মধ্যে, সেগুলাই আমরা এখানে এম্পিরিক্যালি বিহেভিয়ার টেস্ট করে করে আমরা দেন একটা কনক্লুশন দিয়ে ওটাকে রিসার্চ পেপার হিসেবে আর কি পাবলিশ করতেছি। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন রিলিজিয়াস স্ক্রিপচারে দেখেন and you hear about গৌতম বুদ্ধা or you hear about the prophets we have, আমরা কি সবসময় সাকসেস স্টোরি দেখি? আমরা তো সাকসেস স্টোরি দেখি না। We see their struggle and we get the hope from there. আনফরচুনেটলি এই ন্যারেটিভটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে আসলে আমাকে আরাম করতে হবে, আমি এখানে ফেলিয়ার দেখতে রাজি না, আমি এখানে স্ট্রাগল করতে রাজি না, এই জিনিসগুলো কেউ করতে রাজি না, বুঝতে পারছেন? বাট আলটিমেটলি স্ট্রাগলের যে লেভারেজটা, সেটা আসলে খুব কম মানুষই লং টার্মে দেখতে পারে। আমি ক্যানাডার পার্সপেক্টিভে বলতেছি আর কি। রাইট এগ্রি নো থ্যাংক ইউ ভাইয়া, আপনার পার্সপেক্টিভ গুলা অনেক মিনিংফুল এন্ড ইনসাইটফুল। আই হোপ দ্যাট এটা অনেকের মনেই আরো একটা প্রশ্ন তৈরি করবে, বা একটা ভালো প্রশ্ন তৈরি করবে। এন্ড আমি জেনুইনলি চাই যে বাংলাদেশিরা ফিলসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, এই জিনিসগুলাকে নিয়ে আরো গভীরভাবে ভাবুক। এবং আমি জাস্ট শেষ করার আগে একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এখন সবাই মানে বলি আর কি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হচ্ছে এখন পৃথিবীর উন্নত সাইড, রাইট? আপনি যদি খেয়াল করেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেটা গত 1000 বছরে মানে 1200 বছরে মুসলমানরা ইকোনমি বলেন, লিটারেচার বলেন ডমিনেট করছে, সেটা গত 200 বছর ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বেশি ডমিনেট করতেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এখন এই বাস্তবতায় আপনি যদি খেয়াল করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এত কিছুর পরেও তারা আসলে কোন মুসলমানদেরকে প্রচুর পরিমাণে রেসপেক্ট করে তাদের একাডেমিয়াতে, সবকিছুতে। আমরা যদি দেখি যে গত 30 বছরে তারা কাদের বই রেফার করে, কোন মুসলমানদের বই তারা পড়তে বলে, যদিও তারা হয়তো বিল গেটস, হয়তো মার্ক জুকারবার্গ, হয়তো ইলন মাস্ক, তারা আসলে কাদের বই পড়ে? রুমি, ইবন খালদুন, রাইট, গাজ্জালি। আপনি যদি খেয়াল করেন এই 3 জনের কথা, এই 3 জনই লিবারেল আর্টসের লোক, রাইট? লিবারেল আর্টসের লোক। তার সাথে তারা আরো অনেক কিছু পড়ছে, শুধু লিবারেল আর্টস তারা পড়ে নাই। তারা ডেফিনেটলি শুধুমাত্র ফিলসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, রিলিজিয়ান, লিটারেচার পড়ে নাই, তারা বাইরে আরো অনেক কিছু পড়ছে।
আমি কোনোভাবেই অন্য জ্ঞানগুলোকে ছোট করতেছি না, বাট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তিনজনের ক্ষেত্রে, যে আপনি এই তিনজনকে যদি কেউ অ্যানালাইজ করে, সে তিনজনের মধ্যে অবশ্যই সে লিবারেল আর্টস এর ব্যাপারে তাদের যে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা দেখবে। তার মানে হচ্ছে এটা ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং এবং এত ইম্পর্টেন্ট যে এই জন্য মুসলমানদের মধ্যে লিবারেল আর্টস এর ব্যাপারে প্রচুর পরিমাণে পড়াশোনা দরকার। অনেক সময় আমি দেখছি মানে মুসলিম সমাজে লিবারেল আর্টস এর ব্যাপারে জিনিস কাজ করে যে এই নষ্ট পড়াশোনা, এইগুলোর থেকে সব খারাপ মতবাদ আসে। ইউ সি, দে হ্যাভ আ ন্যারেটিভ, ইউ ডোন্ট হ্যাভ এনি ন্যারেটিভ, সো ইউ আর গন। Right. ঠিক আছে? If you don't have a philosophy for yourself, you will eventually end up following someone else's philosophy that you hate. But the world doesn't care. Because তোমার কোনো ন্যারেটিভ নাই, তাদের একটা ন্যারেটিভ আছে, ওয়ার্ল্ড তাদের ন্যারেটিভটা ফলো করতেছে। তুমি তো কোনো স্ট্রং ন্যারেটিভ দাঁড়া করাতে পারো নাই। এটা আমাদের ফেলিয়ার, কালেকটিভ ফেলিয়ার। সো এই জন্য বাঙালিদের, মুসলমানদের লিবারেল আর্টসকে ডিপলি স্টাডি করা এবং এইখান থেকে মিনিংফুল ন্যারেটিভ বের করে আনা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস ইম্পর্টেন্ট। মানে খালি বলা যে ভাই সব বাদ, সব এই ভুয়া, এই সেই হ্যান ত্যান, ভাই আপনি এটা আসলে কাজ করে না। আপনি এনশিয়েন্ট ম্যাথমেটিশিয়ানদেরকে যদি দেখেন, তাদের কিন্তু একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ ছিল। মিউজিশিয়ানসদের দেখেন, তাদের ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, ছিল, তখনও ছিল। সমস্যা হচ্ছে যে আপনি যারা স্টেমের মানুষ যদি মনে করে যে স্টেমই সব, ইটস নট লাইক দ্যাট। স্টেমও একটা ফিলোসফি থেকে আসছে, আপনি যদি রুটের দিকে যান আর কি। সো ফিলোসফি, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। কারো যদি মানে আমি এই পডকাস্ট, এই এপিসোডের থ্রু আসলে এটাই কনভে করতে যাচ্ছিলাম যে চাইতেছি যে যারা স্কুল লেভেলে আছে, ইফ দে ওয়ান্ট টু পারসিউ সামথিং ইন ফিলোসফি, সাইকোলজি, দে শুড নট হেজিটেট। দেয়ার ইজ ক্যারিয়ার উইথিন দ্যাট। তারা রিসার্চ ক্যারিয়ার যেতে পারে, এখানে প্রচুর রিসার্চ হয়, মানে বলার বাইরে। অ্যান্ড ইটস নট লাইক যে টাকা পয়সা নেই এই ফিল্ডে, প্রচুর টাকা পয়সা আছে এই জায়গায়। আমি নিজে দেখতেছি, আমার যে ফ্রেন্ডরা, আমার সাথে আরো 4 জন যে পড়ালেখা করছে, তারা সাইকোলজি ইসে থেকে আন্ডারগ্রেড করে, তাদের ভালো ভালো অপরচুনিটি আছে এই জায়গায়। আমি এখানে ডেলয়েটে যাচ্ছি, হুইচ ইজ এগেইন দেয়ার ওয়েল পেইং অর্গানাইজেশন, বাট দ্যাটস নট দ্য মেইন ফ্যাক্ট। দ্য মেইন ফ্যাক্ট হচ্ছে তারা আমাকে নিছেই আমার ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের কারণে। আপনার কাছে আপনার অপশন আছে ওই ন্যারেটিভটা সেট করার, স্কুল লেভেল থেকেও, এবং যখন আপনি অ্যাডাল্টে আসছেন, আপনি যদি সুইচ করতে মন চায় আপনি করবেন। এখানে আসলে কাউকে জাস্টিফাই করার মতো আসলে কিছু নাই। If you like it, if it's your passion, go for it. You will find a way for sure. Thank you, Bhai. Nice talking with you. Inshallah, we'll catch up again some other time on some other topic. Thank you, Bhai. Absolutely. Thank you. Thank you so much, Yahia.